আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার নাম আজিজ। আজকে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার জীবনে ঘটে যাওয়া সত্য এবং বাস্তব একটি ঘটনা। আমি পেশায় একজন ট্রাক ড্রাইভার। আমার সাথে সেদিন যে ঘটনাটি ঘটেছিল সেটার পরে আমার জীবন একদম পাল্টে যায়। আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে এরকম একটা জিনিস আমি পেয়ে যাব। আমি ছোটবেলা থেকেই একটা দরিদ্র পরিবার থেকে বিলং করি। পড়াশোনা টুকটাক করা হয়েছে, ক্লাস 9 পর্যন্ত পড়েছি। পড়াশোনার সুযোগ না থাকার কারণে পরবর্তীতে আর পড়াশোনা করতে পারিনি। আমার সাথে ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 2009। আমি পেশাদার একজন ট্রাক ড্রাইভার ছিলাম। আমি প্রায় ততদিনে 7-8 বছর ধরে ট্রাক চালাচ্ছিলাম। আমি সর্বপ্রথম যখন ট্রাক পেশায় ঢুকি তখন আমার বয়স 14 বছর। তখন থেকে আমি মূলত হেলপারির কাজে ঢুকেছিলাম। আর তারপর থেকে একটু একটু করে ট্রাক চালানো শিখি এবং লাইসেন্স করে পরবর্তীতে ট্রাক একদম পেশাদারিভাবে চালাতে শুরু করি। ছোটবেলা থেকেই আমার পরিবার বেশ দরিদ্রতা দেখে বড় হয়েছে। আমি নিজেও অনেক দরিদ্রতার মধ্যে দিয়েই বড় হয়েছি। পরিবার চালানোর জন্য এক পর্যায়ে আমাকে সত্যি সত্যি ট্রাক ড্রাইভিংয়ের পেশাটাই বেছে নিতে হলো। কারণ আমার বাপ ঠিকমতো কাজ করতো না। কারণ সে যদি কাজ করতো তাহলে হয়তো আমার পড়াশোনায় মনোযোগী হতে হতো। সে কাজ করতো না বলে আমাকে পরবর্তীতে সংসারের হাল ধরতে হয়েছে এবং সংসারের রুজিরুটি আমাকে গোছাতে হয়েছিল। আমার বয়স যখন 14 বছর তখন আমি ক্লাস 7-এ পড়তাম এবং আমি চেয়েছিলাম অনেক দূর পড়াশোনা করতে। কিন্তু ট্রাক চালিয়ে এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে তো পরবর্তীতে পড়াশোনা হয় না। আমি চেষ্টা করেছিলাম, ক্লাস 9-এ উঠিয়ে তারপর বাদ দিয়েছিলাম। কারণ একবার যখন রোজগারের চিন্তা মাথায় চলে আসে তখন আর পড়াশোনাটা ঠিকমতো হয় না। আমি শেষবারের মতো বিদায় নিয়ে ট্রাকটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমি প্রথম হেলপারি করতাম, আগেই বলেছি। এর কিছু বছর পর আস্তে আস্তে ট্রাক চালানো শিখে যাই। অনেক সময় এমন হতো যে আমার যে ওস্তাদ ছিল সেই ওস্তাদ আমাকে ড্রাইভিং করতে দিয়ে তিনি রেস্ট করতেন। আর মূলত একটা ট্রাকে 2 জন ড্রাইভার না থাকলে অনেক সময় হতো না। কারণ গিয়ে সারা রাত ট্রাক চালানোর পরে ওস্তাদ ক্লান্ত হয়ে গেলে তখন আমাকে চালাতে দিত। এই কারণেই মূলত তিনি আমাকে শিখিয়েছিলেন। পরবর্তীতে লাইসেন্স দিয়ে উনি আমাকে একজন পেশাদার ট্রাক ড্রাইভার হিসেবে নিয়োগ করলেন এবং অনেক সময় দেখা যেত কি যে অর্ধেক পথ আমি চালাতাম এবং অর্ধেক পথ সেই চালাতো। এরকম করেই আমাদের দিনকাল তখন কাটছিল। আমার বয়স যখন একটু বাড়তে শুরু করলো, সদ্য 21 বছর হলো, তখন একদিন হঠাৎ করেই ওস্তাদ মারা গেলেন এবং তিনি ছুটিতে বাড়িতে গিয়েছিলেন। ট্রাক ওই সময় আমি চালাচ্ছিলাম। আমি যখন শুনতে পারলাম ওস্তাদ মারা গিয়েছেন, কারণ ওস্তাদই আমাকে দুনিয়াদারি সম্পর্কে সমস্ত কিছু শিখিয়েছেন এবং অন্য একটা বাপ যদি বলা যায় তাহলে সেটা ওস্তাদকেই। কারণ ওস্তাদ আমাকে বাবার মতো স্নেহ করে সমস্ত কিছু শিখিয়েছেন। কিন্তু তার মৃত্যুতে আমি বেশ শোকাহত হয়েছিলাম এবং পরবর্তীতে ওই ট্রাক আমি নিজেই চালাতাম একজন হেল্পার রেখে। একজন হেল্পার না রাখলে ট্রাক চালানো অসম্ভব হয়ে পড়ে প্রায়। তো যাই হোক, আমার সাথে যেদিন ঘটনাটি ঘটে সেদিন ছিল এক পূর্ণিমার রাত এবং আকাশে ছিল ভরা জ্যোৎস্না। আমি ঢাকা থেকে মাল নিয়ে যাচ্ছিলাম লালমনিরহাটে এবং সময়টা ছিল আগস্ট কিংবা সেপ্টেম্বরের সময়। হু গরম এবং সেই সাথে একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে। এই অঞ্চলটা হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণেই একটু ঠান্ডা বাতাস ট্রাকের মধ্যে ঢুকছিল। তখন রাত প্রায় 3টার কাছাকাছি হবে। আমি ডিমলা উপজেলা পার হয়ে যখনই লালমনিরহাটের ভিতরে ঢুকলাম ঠিক তখনই খেয়াল করলাম একটা বিশাল বিরান জঙ্গল পড়ল। ওই দিন আমার সঙ্গে আমার সেই হেল্পারটি ছিল না, কারণ ঢাকা থেকে ও মাল উঠিয়ে দিয়ে ও বাড়িতে চলে গিয়েছিল। বলেছিল ওর বাড়িতে কি নাকি সমস্যা আছে। আমি বললাম সমস্যা নেই, একা একা যাতায়াত করার অভ্যাস আমার আছে, আর রাস্তাঘাটে সমস্যা হবে না। পুরো বাংলাদেশের সমস্ত জেলায় আমি চিনি এবং সমস্ত রাস্তাঘাটে আমার মুখস্থ, সেহেতু কোনো সমস্যা হবে না। আমি যখন ওই জঙ্গলের কাছাকাছি আসলাম, মূলত জায়গাটা একদম ফরেস্টের মতো দেখতে। দুই পাশে শুধুমাত্র ইউক্যালিপটাস গাছ দিয়ে ভরা এবং শুধুমাত্র বিরান বড় বদ্ধভূমি। একটু সামনে এগোতেই দেখলাম বিশাল এক গেট পড়ল এবং সেই গেটের মধ্যে দিয়ে নাকি যাওয়া সম্ভব নয়। কারণ গিয়ে এই গেটের মধ্যে দিয়ে হালকা ফুলকা ট্রাক নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু ভারী ট্রাক নিয়ে যাওয়া মোটেই সম্ভব না। এই রাস্তা দিয়ে এর আগামী আসিনি। একজন বলল এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। আমার ভুল হয়েছে রংপুর দিয়ে নীলফামারী দিয়ে ঢোকা। অন্য কোনো রাস্তা দিয়ে ঢুকলে তবে বোধহয় ভালো হতো। এত রাতে এরকম একটা বিরান জঙ্গলের মতো জায়গায় এরকম একটা ব্যারিকেড যদি পড়ে, মেজাজটা কার খারাপ লাগে। আমি চারিদিকে খুঁজতে লাগলাম যে ঘরবাড়ি কোনো কিছু আছে কিনা, কিন্তু এখানে ঘরবাড়িতে দূরের কথা, একটা কাকপক্ষীও নেই। আশেপাশের 4-5 কিলোমিটার মধ্যে কোনো বাড়িঘর আছে বলে আমার মনে হয় না।
আমি খেয়াল করলাম রাস্তার পাশ দিয়ে একটি পথ নেমে গিয়েছে। সেই পথ দিয়ে ট্রাক যায় দিনের বেলা, সেটাও দেখে বোঝাই যাচ্ছে। গাড়িতে মাল বোঝায়। এই মতো অবস্থায় যদি এই পথ দিয়ে গাড়িটা নামাই, যদি কোনো জায়গায় আটকে যায়, তাহলে তো সারা রাত এখানে বসে থাকতে হবে সকাল হওয়ার অপেক্ষা পর্যন্ত। কিন্তু কিছু করার নেই, ভোর হওয়ার আগেই মাল পৌঁছাতে হবে লালমনিরহাটে। এইখান থেকে খুব বেশি দূরে হবে না, দেখে মনে হচ্ছে কাছেই হবে। তো এখান থেকে যেতে হয়তো 1-2 ঘন্টা লাগবে। 1-2 ঘন্টা। এখন 3টা বাজে, চারিপাশে কেউ নেই। জঙ্গলের ভিতরে কি গাড়ি নামাবো কিনা সেটা বুঝতে পারছি না। আমি কি করব খানিকক্ষণ ভেবে টেবে বললাম, এখানে বসে থেকে লাভ নেই, আর অন্যান্য কোনো গাড়িও আসছে না। প্রায় আধা ঘন্টা ধরে বসে আছি। জঙ্গলের এই রাস্তা ধরে নিশ্চয়ই এই রাস্তা সামনের দিকে উঠেছে, কারণ ট্র্যাকের একদম স্পষ্ট ছাপ বোঝা যাচ্ছে। তখন আমি যেটা করলাম, গাড়িটা একটু পেছনে নিয়ে জঙ্গলের সেই রাস্তাতে ঢুকিয়ে দিলাম। ভেতরে একদম বিরান জঙ্গল। এরকম ঘন জঙ্গল এর আগে আমি কখনো দেখিনি। আর ঘন জঙ্গলের ভিতর দিয়ে যে এরকম একটা রাস্তা আছে, সেটা আমার কাছে অকল্পনীয়। কোনো পরিকল্পিত রাস্তা নয় তো এটা। আমি দেখে বিস্মিত হচ্ছিলাম। হঠাৎ করে আমি গাড়ি যখন চালাচ্ছিলাম, আমি খেয়াল করলাম আচমকা একটা অগ্নিশিখা আমার গাড়ির সামনে দিয়ে চলে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না, এরকম একটা অগ্নিশিখা গাড়ির সামনে দিয়ে গেল কিভাবে এবং এটা কি ছিল। আমি আচমকা ভয় পেয়ে গাড়িতে ব্রেক কষলাম, কারণ হচ্ছে একদম গাড়ির সামনে দিয়ে বেরিয়েছে একটা আগুনের মতো শিখা। আমি দেখতে পেলাম সেই আগুনের মতো শিখাটা আরও দূরে একদম উপর দিয়ে উঠছে। কুয়াশা পড়েছে একটু একটু, তখন যেহেতু সামনে শীতকাল আসতে চলেছে, হালকা কুয়াশা পড়েছে। তো ওর মধ্যে দিয়েও দেখা যাচ্ছে যে দূরে কোনো একটা আলোক শিখাকে অন্য একটা আগুনের গোলা তাড়া করেছে আর কি। তো আমি সেই জিনিসটাকে দেখে ভয় পেয়ে গেলাম এবং ভয় পেয়ে গাড়ির লাইট বন্ধ করে সেখানে বসে পড়লাম। কারণ হচ্ছে যদি এই জিনিসটা যদি খারাপ কোনো কিছু হয়, যদি কোনো ভূতপ্রেত হয়, আমার দেখে ভয় লাগতে শুরু করলো। কারণ এরকম জিনিসের আগে আমি কখনো দেখিনি। সেই জিনিসটা এসে একদম খট করে আমার ট্রাকের সঙ্গে এসে বাড়ি খেলো এবং বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গেই আমি খেয়াল করলাম সেই আগুনের গোল্লাটা একটা অদ্ভুত দেখতে চতুষ্পদ জন্তুতে পরিণত হয়ে গেল। আমার মাথায় তো কিছুই ঢুকছে না এবং সামনে যে নীল আভাযুক্ত আলোটা ছিল, সেই আলোটা একটা মানুষে পরিণত হয়ে গেল এবং সে মাটিতে পড়ে গেল এবং সেই মানুষটাকে ধরার জন্য ওই যে জন্তুগুলো আছে সেগুলো এসে তার হাত পা চ্যাংদোলা করে ধরার চেষ্টা করছে। ঠিক তখনই আমি গাড়ি থেকে নেমে, আমার গাড়িতে লোহা ছিল, ওই চাকা ঠিক করার লোহা ছিল, সেই চাকা ঠিক করার লোহা ইঞ্জিনটা স্টার্ট দিয়ে নিয়েছে এর আগে। চাকা ঠিক করার লোহাকে আমি লোহা নিয়ে সঙ্গে সঙ্গে সেই জিনিসটার ঘাড়ে সজোরে বাড়ি মারলাম। বাড়ি মারার সঙ্গে সঙ্গে সেই জিনিসটার কোনো প্রতিক্রিয়া হলো না। আমি খেয়াল করলাম আমার সামনে সেই জিনিসটা পরিবর্তন হয়ে একটা হাত পাওয়ালা মানুষে পরিণত হয়ে গেল এবং তার লম্বায় প্রায় 7 ফিটের কাছাকাছি হবে। এত লম্বা মানুষের আগে আমি কখনো দেখিনি। তো আমি তো ভয় পেয়ে একদম মনে করেছি যে আমি ওখানেই শেষ, আমার আর কোনো কিছু করার নেই এবং ওইখানে আমি শেষ হয়ে যাবো এরকম অবস্থা। তো আমি সেই জিনিসটা নিয়ে তাকে যে আবার একটা বাড়ি মারতে যাব, সেটা আসলে অসম্ভব ছিল, কারণ এত লম্বা একটা মানুষ এবং সে একটা জন্তু ছিল, জন্তু থেকে মানুষে রূপান্তর হয়ে গেল এবং এই জিনিসটা কী ছিল সেটাই আমার মাথায় ঢুকছিল না। আমি এত পরিমাণ ভয় পেয়ে গেলাম যে ভয় আমার হাত থেকে সেই লোহার রডটা পড়ে গেল। সাধারণত এই রডটা আমরা ওই নাট খোলার কাজে ব্যবহার করি, ওই ইসের মধ্যে সেলাই রেঞ্জের মধ্যে দিয়ে স্ক্রুড্রাইভারের মধ্যে ভরে দিয়ে আমরা এটাতে পাড়া দিই এবং সেটা দিয়ে তাকে মারার চেষ্টা করেছিলাম। কিন্তু সে আসলে এরকম ভয় যে পাবে না সেটা দেখে আমি বুঝতে পারিনি। সে একদম লম্বা হয়ে বড় হয়ে গেল। তো সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, তার চোখ দুটো জল করছে এবং সে লম্বা, এত লম্বা যে তার দিকে তাকিয়ে সত্যি এবার আমি ভয় পেয়ে গেলাম এবং আমি বুঝতে পারলাম যে আমার আর নিস্তার নেই, এবার বোধহয় আমি শেষ। তো সেই জিনিসটা আমার দিকে হাত বাড়ানোর সঙ্গে সঙ্গেই মাটিতে ধপাস করে পড়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না মাটিতে ধপাস করে পড়ে যাওয়ার কারণ কি, এবং এরকমভাবে আমি খেয়াল করলাম যে আমি আসলে তাকে মেরেছিলাম একদম মাথার পিছনের দিকে। যেখানটায় মেরেছিলাম সেখানটা বেশ খানিকটা আঘাতপ্রাপ্ত হয়েছে এবং সে তার রূপ ঠিক পরিবর্তন করেছে, কিন্তু ততক্ষণে তার মাথায় আঘাত ফুললি সে বুঝতে পেরেছে এবং তখনই সে ধপাস করে পড়ে যায়। তো আমি সঙ্গে সঙ্গেই উঠে ট্রাকের দিকে দৌড়াতে শুরু করি। তো আমি যখন ট্রাকে উঠে পড়ি তখন দেখি যে আমার সেই লাঠিটা নিচে পড়ে আছে। তো আমি সেই লাঠিটা আনার জন্য আমার নিচে যাই, কারণ হচ্ছে এটা আমার দরকারি এবং এটা লাগবে, যে কোনো সময় লাগতে পারে। তো আমি সেটা আনতে গিয়ে খেয়াল করলাম যে জিনিসটা মাটিতে পড়েছিল মানুষের রূপ ধরে বা মানুষের আকৃতি অবস্থায়, সেই জিনিসটা নড়াচড়া করছে এবং সে ট্রাকে আঘাত পেয়ে হয়তো বড়সড় একটা আঘাত পেয়েছে বা বাড়ি খেয়ে বড়সড় একটা আঘাত পেয়েছে এবং সে যখন আঘাত পেয়েছিল ট্রাকে তখন শক্ত করে একটা নড়াচড়া দিয়েছিল ট্রাক। তো আমি যখন খেয়াল করলাম দেখলাম সেই জিনিসটা শুয়েছিল সেই জিনিসটার
উপরে একটা ঘোমটা দেওয়া ছিল, এটা ওই একই রকমের লেবাস পরা ছিল। ওই লোকটা হয়তো কালো লেবাস পরে আছে, আর এই লোকটা মেবি একটা সাদা রঙের একটা লেবাস পরে আছে, এবং সেটা এক প্রকার জর্জেটের কাপড়ের মতো। আমি যখন ট্রাকের আলাদা সেটা দেখছিলাম, আবসা আবসা দেখা যাচ্ছিল। তো আমি খেয়াল করলাম সেই জিনিসটা সেখানে পড়ে আছে এবং আহত হয়ে আছে। তো হঠাৎ করে আচমকা সেই জিনিসটা একটু উঠে আমার দিকে তাকালো, এবং আমি খেয়াল করলাম আসলে এতক্ষণ আমি যাকে কোনো লোক ভেবে ভুল করছিলাম সেটা কোনো লোক নয়, সেটা একটা সুন্দরী দেখতে একটা মেয়ে, এবং সেই মেয়েটার গায়ে তখনও আঘাতপ্রাপ্ত এবং তার মুখে বেশ খানিকটা রক্ত লেগে আছে, এবং রক্ত নাকি কি সাদা সাদা বর্ণের এক ধরনের জিনিস, এটা রক্ত নাকি কি বলতে পারবো না, এবং লাল লাল জিনিস আছে। তো সব মিলিয়ে এই জিনিসগুলো কি আমি কিছুই বুঝতে পারছিলাম না, এবং এতটুকু বুঝতে পারছিলাম যে এই জিনিসটাকে নিশ্চয়ই ওই দুষ্টু জিনিসটা তাড়া করেছিল, এবং এই জিনিসটা কি সেটা আমার মাথায় একদমই ক্যাচ করছিল না। তখন আমি মেয়েটাকে দেখে বেশ খানিকটা মায়া হলো, কারণ সে বেশ খানিকটা আঘাতপ্রাপ্ত হয়েছিল, এবং এমত অবস্থায় যদি তাকে হেল্প না করি, আমার আবার মায়া অনেক বেশি ছিল। তো আমি যেটা করলাম, আমি লাঠিটা ও একদম ট্রাকের সামনের সিটে বসে উঠিয়ে আমি মেয়েটাকে কোলে তুলে নিলাম। কোলে তুলে নিয়ে ওই পাশের যে দরজা ছিল সেই দরজাটা খুলে আমি তাকে সেই যেখানে হেল্পার বসে সেখানে বসালাম। আর ট্রাকের সামনে বেশ খানিকটা জায়গা আছে, ওখানে শোয়ার ব্যবস্থাও আছে। তো আমি এই পাশ দিয়ে ট্রাকে উঠলাম। ট্রাকে উঠে সেখানে তার দাঁড়ানোর সাহস পেলাম না আমি, কারণ প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আমার হাত পা তখনও থরথর করে কাঁপছিল। আমি তখন ট্রাকটা স্টার্ট দিয়েই একদম অ্যাক্সিলারেটরে পা দিয়ে সোজা একদম রাস্তার কাছাকাছি চলে আসি, এবং আমি খানিকক্ষণ পরে টের পাই যে এটা একদম জঙ্গলের মাঝ বরাবর ছিল, এবং বেশ খানিকক্ষণ চালানোর পরে 5-7 মিনিট চালানোর পরে ফুল গতিতে কিন্তু চালাচ্ছিলাম আমি এখানে মাল বোঝাই নিয়ে। আর আমি ট্রাক ড্রাইভিংয়ে বেশ এক্সপার্টই ছিলাম, তো সেহেতু আমার ওই সময় সমস্যা হচ্ছিল না। আমার কেন যেন মনে হচ্ছিল ওই জিনিসটা আমাকে পেছন থেকে বারবার ফলো করছে, এবং আমাকে যে কোনো সময় নির্ঘাত ধরে ফেলবে, কারণ ওইটা জিনিস নিশ্চয়ই কোনো অশরীরী কোনো কিছু ছিল, এবং কোনো ভূত প্রেত হবে হয়তো, এবং আমি কোনো ভূত প্রেতকে তুলে নিয়ে আসিনি। তো এটা ভেবে আমার ভয় লাগছিল। তবে ভূত হোক আর যাই হোক, সে যেহেতু আঘাতপ্রাপ্ত এবং তার শরীরে বেশ খানিকটা জখম হয়েছে, সেহেতু তাকে এরকমভাবে ফেলে যাওয়া আমার মোটেই উচিত না। আমাকে নিশ্চয়ই তাকে হেল্প করা উচিত। তো আমি যেটা ভাবলাম সেটাই করলাম, এবং তাকে আমি কিন্তু সাথে করে নিয়ে এসেছি, এবং যে জিনিসটা আমার পিছু নিয়েছিল সেই জিনিসটা আমি লুকিং গ্লাসে খেয়াল করলাম সেই জিনিসটা আমার পিছনে নেই, তার মানে ফলো করছে না। মেন রাস্তায় ওঠার পরে আমি অনেক জোরে ট্রাক চালাতে শুরু করলাম, এবং ট্রাক চালিয়ে একটা বাজারের কাছে আসলাম। তখন ফজরের আজান দিল, এবং ফজরের আজান দেওয়ার পর বাজারের আশেপাশে দোকানপাট খুলতে শুরু করেছে, বড় একটা বাজার ছিল। তো আমি বাজারের এক কর্নারে ট্রাকটা থামিয়ে আমি মেয়েটার কাছে গেলাম। মেয়েটা তখনও কোঁকড়াচ্ছিল এবং কাতরাচ্ছিল, তার নিশ্চয়ই ব্যথা লাগছিল। তো আমাদের ট্র্যাকে সবসময় ফার্স্ট এইড বক্স থাকে, মেডিসিন বক্স থাকে, কোনো সমস্যা হলে আমরা সেগুলো ব্যবহার করি। ট্র্যাকের মধ্যে সব কিছুই থাকে, যেহেতু রান্নাবান্না খাওয়া দাওয়া সব আমাদেরকে এখানেই করতে হয়। আর বেশিরভাগ সময় ট্রেডিশনাল ট্রাক ড্রাইভার যারা করে তারা বিভিন্ন হোটেল রেস্তোরাঁ থেকে খেয়ে নেয়, বাট আমি আমার নিজের খাবার রান্না করে খাই। এটা আমার নিজের অভ্যাস, ভালো লাগে। আমি আবার একটু ভ্রমণ পিপাসু, যার কারণে ট্রাক ড্রাইভিং পেশা আমার কাছে খুব বেশি খারাপও লাগে না, ভালোই লাগে। বিভিন্ন জেলা ঘুরতে পারি, বিভিন্ন মানুষজন দেখতে পারি। আর অন্যান্য ট্র্যাডিশনাল ট্রাক ড্রাইভার থেকে আমি একটু ভিন্ন, কারণ অন্যান্যরা কিন্তু অশিক্ষিত, পড়ালেখা জানে না। আমি সব কিছুই পড়তে পারতাম, ইংরেজি, বাংলা, এমনকি ইংরেজি বলতেও পারতাম। তো এক প্রকার ভাগ্যের নির্মম পরিহাস আমি এখানে এসে পৌঁছেছি। তো যাই হোক, আমি ফার্স্ট এইড বক্সটা বের করলাম। বের করে তখন সেই মেয়েটা প্রায় অজ্ঞান অবস্থায় ছিল, আমি তাকে আমার বিছানায় শুয়ে দিয়েছিলাম। আমি দেখলাম তার মুখের যে রক্ত এবং সাদা রঙের যে লালাগুলো ছিল, যেটা কিনা তার গাল ফেটে বের হচ্ছিল, এক পাশে কেটে গিয়েছিল। তো সেই জায়গায় আমি হচ্ছে গিয়ে ফার্স্ট এইড লাগিয়ে দিলাম, ভায়োডিন লাগিয়ে দিলাম, এবং লাগিয়ে দিয়ে তার রক্ত পড়া বন্ধ করলাম, এবং তাকে একটা কম্বল দিয়ে, কারণ তার শীত লাগছিল বোঝা যাচ্ছিল, এবং তার মেয়েটা দেখতে এত সুন্দর, তখন রক্তের কারণে হয়তো ঠিকঠাক মতো বোঝা যাচ্ছিল না, কিন্তু পরবর্তীতে আমি যখন দেখি সত্যি আমার মাথা নষ্ট হয়ে যায়। আমি তখন হয়তো ওই দিন রাতে খেয়াল করিনি। তো আমি তো তাকে সেবা করার উদ্দেশ্যে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, তাকে আমি সুন্দর মতো ঢেকে একদম ফার্স্ট এড দিয়ে যেখানে যেখানে কেটেছিল, হাতেও কেটেছিল খানিকটা, সে একটা স্লিভলেস জামা পরেছিল। তার হাতে কত ফর্সা সেটা আমি সেদিন দেখেই বুঝেছিলাম, কিন্তু চেহারা যে এত সুন্দর সেটা পরবর্তীতে বুঝতে পেরেছি। তো যাই হোক, আমি সমস্ত জায়গায় ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়ে তাকে আমি শুইয়ে দিলাম। শুইয়ে দিয়ে আমি হচ্ছে গিয়ে মাল নিয়ে সেই বাজারে পৌঁছে গেলাম যেখানে কিনা আমার নামানোর কথা ছিল। মোটামুটি কায়দায় 12টা নাগাদ মাল আনলোড হয়ে গেল। আনলোড হওয়ার পরে আমি যখন টাকাগুলো নিচ্ছিলাম এবং ট্র্যাকে উঠবো,
তখন ওইখানের একজন মনিব আমাকে বলে কি যে কিরে ট্রাকের ভিতরে কে ঘুমায়। তা বললাম কি যে আমার হেল্পার, ওর একটু অসুস্থ, শরীর খারাপ করেছে, জ্বর এসেছে। তো ওনারা আর কোনো প্রশ্ন বাড়ালেন না, কারণ আমার সাথে তো হেল্পার আসে জানি, এবং আমি একা যেহেতু হেল্পার তো ভেতরে থাকবেই। তো ওইটা যে একটা মেয়ে সেটা যদি জানতো তাহলে হয়তো নানান ধরনের প্রশ্ন করতো, ওটা জিজ্ঞেস করতো। তো সেটা বলার সাহস আমি পেলাম না। তো সে ট্রাকটা নিয়ে আমি কেয়ার করা ট্রাকটা নিয়ে হচ্ছে কি আমি এখান থেকে চলে আসলাম। চলে এসে ফাঁকা একটা নির্জন জায়গায় আমি ট্রাক পার্ক করলাম, কারণ হচ্ছে গিয়ে ওইটাকে ধুতে হবে। অনেকটা রাস্তায় এসেছি, ধুতে হবে, সেই তার পাশাপাশি আবার রান্না করতে হবে দুপুরের জন্য। আমি সমস্ত কিছু নিজের ট্রাকের মধ্যেই রাখি। আমি বাজার থেকে বাজার করে নিয়ে শুনশান একটা জায়গা, একদম হাইওয়ের পাশে ফাঁকা একটা জায়গায় আমি গাড়ি দাঁড়া করলাম, এবং সেখানেই আমার গ্যাসের চুলা, তারপর রান্নাবান্নার সমস্ত জিনিস আমি বের করলাম। বের করে রাস্তার পাশে আমি সেই খাবারগুলো রান্না করতে শুরু করলাম। একদম ফাঁকা জায়গা, গাড়িগুলো খুব কম আসে, এবং হাইওয়ে হলেও একটা সুন্দর জায়গায় দাঁড়া করেছি। এরকম জায়গায় সাধারণত কোনো সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, আমি সেই খাবারগুলো রান্না করতে লাগলাম। সবেমাত্র তরকারি কুটেছি, ওই সময় সেই মেয়েটা ট্রাক থেকে বেরিয়ে আমার সামনে আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, এবং ভাত ততক্ষণ রান্না হয়ে গিয়েছে। তো আমি মেয়েটাকে দেখে কিছুই বুঝতে পারলাম না। আমি তাকে দেখে আচমকা ভয় পেয়ে চমকে গেলাম, এবং তার চেহারার দিকে তাকিয়ে সত্যি এবার আমি বিমোহিত হয়ে যাচ্ছিলাম, একদম পাগল হয়ে যাচ্ছিলাম। এত সুন্দর চেহারার কোনো মেয়ে মানুষ হতে পারে আমার আসলে জানা ছিল না। তো সেই মেয়েটা আমার দিকে এগিয়ে আসলো, এবং এগিয়ে এসে কোনো কথা বলছিল না। আমি যা করছিলাম সেগুলো দেখছিল। ততক্ষণে তরকারি কোটামোটা শেষে, নোনাশ করা শেষে তরকারি ভাপে দেওয়া হয়ে গিয়েছে, ভাতটা হয়ে গিয়েছে। আমি ভাতটা ঢেলে একটা ডিশের করে ঢেলে ভেতরে রেখে আসলাম। তো ভেতরে রেখে এসে আমি হচ্ছে গিয়ে মেয়েটাকে বললাম কি যে আপনি গিয়ে ভেতরে বসুন, বাইরে যদি এরকমভাবে কেউ দেখে তাহলে সমস্যা হবে। তো মেয়েটা কোনো কথা বাড়ালো না, আমার কথায় মাথা নাড়িয়ে সে ভেতরে গিয়ে বসলো। তার সামনে আমি গরম ভাতগুলো রেখে আসলাম। তো তরকারি হতে হতে আমি যখন ট্রাকের ভিতরে গেলাম, আমি গিয়ে দেখি সেই ভাতগুলোর মধ্যে একটা ভাতও নেই, সবগুলো ভাত মেয়েটা খেয়ে ফেলেছে। তো আমি এটা দেখে বরঞ্চ খুশি হলাম যে সবগুলো ভাত খেয়ে ফেলেছে, এবং সে খেয়েছে এটা বললাম আমি খুশি হয়েছি। তো আমি বললাম কি সব ভাত খেয়ে ফেলেছেন? মেয়েটা তখন মাথা নাড়লো, এবং বোঝা যাচ্ছিল যে সে ভাষা বোঝে, আমার ভাষা বোঝে, এবং বাংলা ভাষা বলতে পারে। তো আমি তাকে বলছিলাম যে আপনি কথা বলতে পারেন বা আমার ভাষা বোঝেন? তো মেয়েটা তখন মাথা নাড়িয়ে বলল কি যে হ্যাঁ আমি বুঝি, এবং আপনি যা বলছেন সবই বুঝতে পারছি। তো তারপর মেয়েটা যে অসুস্থ ছিল এবং খানিকটা ইতস্তত বোধ করছিল আমার সাথে, সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, এবং আমি যে মেয়েটার প্রাণ বাঁচিয়েছি সেটার জন্য সে কৃতজ্ঞ, সেটা সে মাথা ঝাঁকিয়ে বোঝাচ্ছে। এবং সে যে সবগুলো ভাত খেয়ে ফেলেছে সেটার জন্য সে লজ্জিত বোধ করলো আমার কাছে, কারণ তার নাকি প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লেগেছিল। আর সে তরকারিটা মুখে দিয়ে থু করে ফেলে দিল, কারণ তরকারিতে নাকি লবণ ছিল, তা সে নাকি লবণ খেতে পারে না। তা আমি তখন বললাম কি আচ্ছা ঠিক আছে, তাহলে লবণ ছাড়াই রান্না করতে হবে, তাছাড়া তার কোনো উপায় নেই। সে দুইজনের খাবার একাই খেয়ে ফেলেছে। পরবর্তীতে আর কি করার, আমার তো কিছু করার নেই, এখন খেতে তো হবে। আমি যেটা করলাম, ভিতরে মুড়ি এবং চিড়া ছিল, সেই মুড়ি এবং চিড়া দিয়ে তরকারি দিয়ে মেখে আমি খেয়ে নিলাম, কারণ এখান থেকে এখন যেতে হবে, আমাকে আবার রংপুর যেতে হবে। রংপুর থেকে একটা ট্রিপ যদি পাই তাহলে ঢাকার দিকে, যদি পাই তাহলে ঢাকা যাওয়া হবে এবং আজকে বাড়িতে যাওয়া হবে। আর যদি অন্য জায়গায় পাই তাহলে অন্য জায়গায় যেতে হবে। সাধারণত ট্রাক ড্রাইভারদের নিয়ম কি, এক জেলা থেকে অন্য জেলা এবং অন্য জেলা থেকে অন্য জেলা। ঢাকায় যেদিন যার সময় যাওয়া হয় সেই সময় হয়তো বাড়িতে যাওয়া হয়, তাছাড়া বাড়িতে যাওয়ার কোনো যোগ নেই, কারণ হচ্ছে এক জেলা থেকে ট্রিপ নিয়ে অন্য জেলায় যেতে হয়, এরকম করেই জীবন চলে। এবং ট্রাকের মধ্যেই খাওয়া, ট্রাকের মধ্যে ফ্রেশ হওয়া, কোনো একটা নদী বা খাল দেখলে সেখানে দাঁড়িয়ে গোসল করে নেওয়া, বা পাবলিক টয়লেট দেখলে সেখানে ফ্রেশ হয়ে নেওয়া, এই ছিল হচ্ছে ট্রাক ড্রাইভারদের প্রতিদিনকার রুটিন, এবং এরকমভাবেই চলতো। তো নতুন করে একটা মেয়ে আমার সাথে সংযুক্ত হয়েছে। এখন তো চাইলেই আমি এই ট্রিপ নিয়ে এখানে থাকতে পারবো না, আমাকে ঢাকার ট্রিপ নিয়ে যেতেই হবে, এবং এই মেয়েটাকে কী করবো সেটা আমি বুঝতে পারছিলাম না। তো আমি ট্রাক চালু করলাম, এবং ট্রাক চালু করে আবার যাচ্ছিলাম রংপুরের দিকে। আমি সেই রাস্তা অ্যাভয়েড করে গেলাম যে রাস্তা থেকে মেয়েটাকে কুড়িয়েছিলাম আমি, এবং সেদিন রাতের ঘটনা সত্যি আমি ভয় পেয়েছিলাম। তো আমি তখন মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে আসলে আপনি কে বলুন তো, এবং আপনি ওই জঙ্গলে কি করছিলেন? আপনাকে দেখে আমার এতটুকু মনে হচ্ছে যে আপনি কোনো মানুষ নন, সেটা আমি 100% শিওর যে আপনি কোনো মানুষ নন। এবং আপনি কে, আপনি আমাকে একটু বলুন, আপনি কি কোনো বাইরের গ্রহ থেকে এসেছেন, এবং ওই জিনিসটা কী ছিল? আসলে আমার চিন্তার বাইরে সমস্ত কিছু, আপনি কি আমাকে বলবেন একটু? মেয়েটা তখন চুপ করে বসে রইল এবং কান্না করতে লাগলো। মেয়েটা আমার দিকে তাকিয়ে স্পষ্ট কান্না করছে, সেটা বোঝা যাচ্ছে এবং আমি বুঝতে পারছি। আমি তখন মেয়েটাকে বললাম যে দেখুন, আপনি কান্না করবেন না, আপনার কি হয়েছে আপনি আমাকে বলুন,
আমি সেই সমস্ত জিনিস সমাধান করার চেষ্টা করব। আপনি একদমই কান্না করবেন না। ট্রাক চলছিল, মেয়েটা কোনো কথা বলছিল না, সমস্ত কিছু চুপচাপ, আমরা দুজনই চুপচাপ। তখন মেয়েটা আমাকে বলতে লাগলো, আপনি আসলে ঠিক ধরেছেন, আমি কোনো মানুষ নই। আমি তখন বললাম কি যে সেটা আমি আন্দাজ করেছিলাম, কিন্তু আপনি কি কোনো এলিয়েন, বাইরের গ্রহ থেকে এসেছেন? এলিয়েন সম্পর্কে আমার আবার ধারণা ভিন্ন। তখন মেয়েটি বলে উঠল, আমি কোনো এলিয়েন নই, আমার নাম মুনতা এবং আমি একটা পরী, মানে হচ্ছে জিনের মেয়ে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আমি সজোরে ব্রেক কষলাম। গাড়িটা একদম হুট করে দাঁড়িয়ে পড়ল। আমি সত্যি সত্যি কিছু বুঝতে পারলাম না। মেয়েটা একদম গ্লাসের সঙ্গে বাড়ি খেতে গিয়েও খেলো না এবং সে আচমকা বলে উঠল, কি ব্যাপার, এত জোরে দাঁড়িয়ে পড়লেন কিসের জন্য? আমি তখন বললাম, কি কি তুমি একটা জিন পড়ি? আমার সত্যি বিশ্বাস হচ্ছে না। জিন পড়ি সম্পর্কে গল্প উপন্যাসে পড়েছি, নানান দাদিমা নানির মুখে শুনেছি, কিন্তু সেটা যে এরকমভাবে বাস্তবে ঘটবে আমি সত্যি কল্পনা করতে পারিনি। এই কারণেই বুঝি তুমি এত সুন্দর। শুনেছি পরীটা নাকি অনেক সুন্দরী হয়। এই কথা বলার পর মেয়েটা খানিকটা লজ্জাবোধ করলো এবং আমি বললাম কি যে সত্যি কথা বলছেন, আপনি একটা পরী? আমি আসলে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আসলে সেদিনকে কি ঘটেছিল আপনি আমাকে একটু বলুন তো, এবং আপনাকে ওরকমভাবে ওই লোকটা তাড়া করছিল কিসের জন্য? তখন মেয়েটি আবার কান্না করে দিল। তখন বুঝতে পারলাম যে মেয়েটির মনে নিশ্চয়ই অনেক দুঃখ, এবং আমি এবং মেয়েটি ট্রাক থেকে নেমে পড়লাম। যেখানটায় নেমেছিলাম সেই জায়গাটা ছিল খুব সুন্দর একটা জায়গা এবং এত চমৎকার জায়গা, সামনে জঙ্গলওয়ালা বিরান নদী এবং এই নদীর মাঝখানে এত চমৎকার একটা জায়গা, যে জায়গাটা আসলে খুব সুন্দর লাগছে। ও মেয়েটা নিজে থেকে আমাকে নামিয়েছে, বলে কি যে ভালো লাগছে না, আসুন নিচে গিয়ে নামি। সদ্য দূরে একটা চায়ের দোকান হয়েছে, আমরা সেই চায়ের দোকানে গেলাম। আমার আবার টুকটাক স্মোকিং এর অভ্যাস ছিল। আমি একটা সিগারেট জ্বালিয়ে বললাম কি যে, আচ্ছা আপনি বলুন তো আপনার কাহিনী কি, এবং আমি শুনতে চাচ্ছি। লোকটা কে? এরকম একটা জঙ্গলেই তো আপনাকে আমি পেয়েছিলাম, লোকটা যদি আবার আসে? তখন মেয়েটি বলল, ও দিনের বেলা আসবে না, নির্ঘাত রাতের বেলাও যদি আসতে চায় তাহলে আসতে পারে, তবে আমার মনে হয় আপনি যেভাবে ওকে মেরেছেন তাতে করে আপনাকে ছাড়বে না এবং আপনার কাছে ও আবার আসবে। এই কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। আমি বললাম কি যে আমার সঙ্গে আল্লাহর দেওয়া তাবিজ আছে, ও আমার কিছু করতে পারবে না। এটা আমার মা এক পীরের কাছ থেকে নিয়ে এসেছিল জিনদের থেকে দূরে থাকার জন্য, কারণ ছোটবেলা থেকে আমার জিনের আচর আছে এবং আমার মনে হয় এই তাবিজটা থাকা সত্ত্বে কোনো জিন আমার কাছে আসতে পারবে না। মেয়েটি তখন বলল, কেন, আমি তো আসতে পেরেছি। তখন আমি হেসে বললাম কি যে আপনি তো কোনো দুষ্ট জিন না, আপনি তো ভালো জিন, এই কারণে আপনি আমার কাছে আসতে পেরেছেন। তারপর আমি সিগারেট খেতে খেতে মেয়েটাকে বললাম, আপনি চা খাবেন? মেয়েটা বলল, চা কি? আমি বললাম, খেয়ে দেখুন, ভালো লাগবে। তখন 2 কাপ চা আনালাম। মেয়েটা খেয়ে বলল, খুব সুন্দর তো, আমাদের ওইখানে এক ধরনের পানীয় আছে, সেই পানীয়ের মতো খেতে, তবে সেটা গরম হয় না, সেটা হয় ঠান্ডা। এটা গরম কেন? আমি বললাম, আমাদের এখানে চা গরমই হয়, আপনি খান। তারপর মেয়েটা আমাকে বলল, আপনি যে জিনিসটা খাচ্ছেন এটা কি জিনিস? আমি তখন বললাম, এটাকে সিগারেট বলে, এটা এক প্রকার তামাক, খেলে ভালো লাগে, আপনি খেয়ে দেখবেন নাকি? মেয়েটা তখন বলল, জি না, এটার বিদঘুটে গন্ধই আমার কাছে বিশ্রী লাগছে, আমি খাবো না। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার গল্প বলুন, কেন আপনি কান্না করছেন, আর ওই লোকটাই বা কে ছিল, এবং ওই লোকটা আমাকে পিছু নেবে কিসের জন্য? আমি কালকে যেভাবে মেরেছি আমি ইচ্ছা করে মেরিনি, আর ওইটা যে একটা লোক ছিল আমি তো জানতামই না, আমি তো তাকে পশু ভেবে মেরেছি, কিন্তু সে যে কোনো পশু না সেটা আমি বুঝতে পারলাম এখন। এবং সে তখনই মেয়েটা বলে উঠল, সে হচ্ছে একটা দুষ্টু জিন এবং একটা বদ জিন, যে কিনা আমাকে বিয়ে করতে চায় এবং আমার সতীত্ব হরণ করতে চায়। এই কারণেই আমি তার থেকে পালিয়ে এসেছি। মেয়েটি এই কথা বলে কান্না করে দিল। আমি তখন বললাম, কান্না করবেন না প্লিজ, আপনি দয়া করে একটু শান্ত হন। আচ্ছা কি হয়েছে একটু বলুন, আমাকে খুলে বলুন, আমি আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করব, আমি কথা দিলাম। মেয়েটি তখন বলল, আপনি কিচ্ছুই পারবেন না, আপনি কোনো কিছুই করতে পারবেন না, কারণ ও আমার পিছু কোনোদিন ছাড়বে না, যতদিন না পর্যন্ত আমি অন্য কাউকে বিয়ে করছি। আমি বললাম কি যে, আচ্ছা ঠিক আছে, আপনি বলুন না আপনার কি সমস্যা। মেয়েটা তখন বলে উঠল, আমি আমার বাবার 5ম সন্তান এবং 5ম মেয়ে। আমার বাবার আরও 11টা ছেলে সন্তান রয়েছে, মানে হচ্ছে জিন সন্তান। আমি আমাদের বোনেদের মধ্যে সবথেকে বেশি সুন্দরী। আমার বড় 3 বোনের বিয়ে হয়েছে এবং বাকি আমি এবং আমার আরেকটা ছোট বোন আমরা বাকি আছি, এবং আমাদের মধ্যে সবথেকে সুন্দরী হচ্ছে আমি। আমাদের ওইখানকার এক বৃদ্ধ প্রভাবশালী জিন আছে, যে জিনটা কিনা প্রচণ্ড পরিমাণ শক্তিশালী এবং বদ বটে। তার একটি সন্তান রয়েছে, সেও তার মতো কোলাঙ্গার হয়েছে এবং ওই এলাকার সবথেকে প্রভাবশালী জিনেদের মধ্যেই তারাই।
এবং তারাই ওই এলাকার সমস্ত কুকাজ এগুলো করে বেড়ায়। তো একদিন আমি নদীর পাড়ে গিয়েছিলাম জল আনতে, এবং আমি বান্ধবীদের সঙ্গে মাঝে মধ্যে নদীতে গোসল করতে যেতাম। আমাদের ওখানেও নদী আছে। নদী আছে বলতে আমরা তো মানুষের লোকালয়ে বসবাস করি, তবে মানুষজন তারা সেগুলো দেখতে পায় না। তো যাই হোক, আমি যখনই গিয়েছিলাম তখনই ওই বখাটে জিনটার নজরে আমি আসি, এবং নজরে আসার পরে ওই জিনটা আমাকে পছন্দ করে এবং আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু প্রথম দিন ব্যর্থ হয়। দ্বিতীয় দিন আমার ভাইয়েরা দেখে ফেলে এবং ওকে মারধর করে। মূলত হচ্ছে ও বখাটে হওয়ার কারণে ওকে মারধর করেছিল, এবং আমার উপর ওদের একটা বদ নজর পড়ে যায়। যাই হোক, এরকম করে দিনকাল কাটতে থাকে। রাস্তার মধ্যে দেখা হলেই আমাদেরকে বিরক্ত করত, এবং আমার অন্যান্য যেসব পরিবান্ধবী ছিল ওদেরকেও মোটামুটি কায়দায় বিরক্ত করত। এক প্রকার লুইচা জিন আছে না, সেরকম টাইপের, এবং খুবই খারাপ জিন এবং শক্তিশালীও বটে। সে একদিন আমার বাড়িতে এসে আমার আব্বাকে বলে কি যে আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, তাকে আমি বিয়ে করব। তো শুরুতে আমার আব্বা বলে কি যে না না, তুমি আসলে কি হবে নাকি, তুমি বললে কি হবে, তোমার বাবজানকে বলো। আমার আব্বা আবার একটু লালসায় অন্যরকম ডুবে থাকতো, মানে হচ্ছে তাকে যদি সুযোগ সুবিধা দেওয়া হতো তাহলে সে আমাকে নির্ঘাত বিক্রি করে দিতেও দ্বিধাবোধ করবে না, এমন টাইপের লোক সে। এবং সে এরকম ওইরকম খারাপ টাইপের জিনেরাদের মধ্যেই পড়ে, এবং সে শুরু থেকেই এরকম। আমার ভাইয়েরাও হয়েছে তার মতো প্রায়। দুইজন ভাই আছে যে কিনা আমাদেরকে খুব বেশি আদর এবং স্নেহ করে, অন্যান্য সবাই করে, কিন্তু ওরা আমাদের প্রতি বেশি সতর্ক। সেটা হচ্ছে আমার সেজ ভাই এবং রাঙা ভাই। ওরা সবাই আমার প্রতি সত্যি খুব ভালো মনোভাব রাখে এবং আমাকে এক প্রকার সেভ করেই রাখে। তো যাই হোক, ওই ছেলেটা এবং তার বাপকে নিয়ে ওই দিনকে আমাদের বাড়িতে আসে। বাড়িতে এসে আমার সঙ্গে বিয়ের প্রস্তাব দেয় এবং বলে কি যে এরকম সুবিধা দেবে, এরকম সম্পত্তি দেবে এবং সমস্ত কিছু দেবে, যা বলবে তাই দেবে। বদলে তার মেয়েকে চাই, মানে হচ্ছে আমাকে চাই। এবং আমার আব্বাজান রাজি হয়ে যায় এবং পরিবারের সকলে রাজি হয়ে যায়। বলে কি যে এলাকার সব থেকে প্রভাবশালী জিনের ছেলে, এবং এ যদি আমার মেয়ের জামাই হয় তাহলে নিশ্চয়ই আমাদের প্রভাব অন্য জায়গায় যাবে। এটা ভেবেই সকলে বিয়ে দিতে রাজি হয়। কিন্তু আমি মোটেই রাজি ছিলাম না, কারণ ওই লোকটা ছিল বদ এবং এর আগেও 2টা বিয়ে করেছে, এবং সেই 2টা বউকে যে কোনোভাবে অত্যাচার করে মেরে ফেলেছে। আমাকে নিয়ে গেলেও যে মেরে ফেলবে না সেটার কি কোনো হুদিস আছে বলো? তো আমি বললাম কি যে হ্যাঁ, সেটা সত্যি। তারপর কি হলো? তারপর আর কি, আমার আব্বাজান জোর করে ওর সুখে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলো। তো আমি আব্বাজানকে অনেকবার বুঝিয়েছি যে দেখো, আমি বিয়ে করব না ওকে, আমাকে দরকার হলে মেরে ফেলা তোমরা, তবুও আমি ওই বদজিন এবং শয়তান জিনটাকে কোনোভাবে বিয়ে করব না। তারপর আমি বলি কি যে তোমরা যদি সত্যি সত্যি আমাকে ওর সাথে বিয়ে দাও তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে, আমি কিন্তু সত্যি সত্যি নিজেকে শেষ করে ফেলবো। তখন আমার আব্বাজান কোনো কথাই শোনে না। আমি আম্মাজানকে বোঝাই। দেখতে দেখতে সেই বিয়ের দিন ঘনিয়ে আসে। আমার যে মেজো ভাই ছিল না, বললাম না, এবং রাঙা ভাই, সেই 2 ভাই কিন্তু আমাকে খুব বেশি ভালোবাসতেন এবং আদর যত্ন করতেন। ও বলল কি যে শোন ছোট, তুই এক কাজ কর, তুই এখান থেকে পালিয়ে যা, পালিয়ে মানুষের দুনিয়ায় চলে যা। জিনের দুনিয়ায় থাকলে ওরা তোমাকে দেখে ফেলবে, এবং মানুষের দুনিয়ায় গিয়ে মানুষের বেশ ধরে কোথাও একটা গিয়ে থাক, এবং থাকলে তুই সম্ভবত সেফ থাকবি। তুই এখানে থাকিস না, তুই পরবর্তীতে সুবিধা এবং সুযোগ হলে চলে আসিস, তুই দয়া করে এখান থেকে চলে যা। আমার সেই 2 ভাইও ওর মতোই শক্তিশালী ছিল, কিন্তু ওরা যেহেতু প্রভাবশালী ছিল সেহেতু ভাইয়েরা তেমন কিছু করতে পারতেন না। এর আগে আমার ওই 2 ভাই ওকে মেরেছিল এবং সেটাও ভালোভাবে জানে। আত্মীয়তার খাতিরে হয়তো আমার ভাইদেরকে কিছু বলেনি, তবে আমার ভাইরাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। পরবর্তীতে আমার ভাইয়েরা যেদিনকে আসলে বিয়ে হবে সেদিনকে আমার ওই 2 ভাই আমাকে মানুষের এই দুনিয়ায় এখানে নামিয়ে দিয়ে যায় এবং এই জঙ্গলের ভিতরে আমাকে থাকতে বলে। তো যাই হোক, আমি এখানেই সুন্দরভাবে ওই গাছের উপরে বসেছিলাম এবং ভেবেছিলাম যে এই জঙ্গলের ভিতরেই থাকবো, কারণ হচ্ছে মানুষজন এখানে খুব বেশি একটা নেই, এখানে জায়গাটা খুব ভালো, পাশেই তিস্তা নদী আছে এবং সব মিলিয়ে আমার কাছে জায়গাটা বেশ ভালো লেগেছিল। তো যাই হোক, আমি একদিন এখানে থাকলাম। তো থাকার পরের দিন আমি যখন এখানে বসে গল্প করছিলাম নিজের সাথে নিজেই, ঠিক তখন আমি খেয়াল করলাম যে ওই জিনেদের যেসব সাঙ্গপাঙ্গ আছে এবং ওই ছেলেটা আছে আমাকে দেখে ফেলে, এবং আমাকে দেখে ফেলে কোনোভাবে জানতে পারে যে আমি মানুষের দুনিয়ায় চলে এসেছি এবং মানুষের এখানে কোনোভাবে থাকছি। তো এই বিষয়টা দেখে ও আমার পিছু নেয় এবং আমাকে ধরে ফেলে এবং এক প্রকার আমাকে জোর জবরদস্তি করে চলে যাওয়ার জন্য, কিন্তু আমি সেখান থেকে যেতে রাজি হই না। পরবর্তীতে ও আমাকে আসলে তখন রেপ করার চেষ্টা করে এবং ওর যেসব সাঙ্গপাঙ্গ ছিল সেসব সাঙ্গপাঙ্গকে ওইখান থেকে বিদায় করে দেয়, কারণ থাকলে তো আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারবে না।
তো ওইটা করার জন্য বিদায় করে দেয়। তো আমি তখন ওর হাত থেকে ছুটে পালিয়ে আমি ও নিজের কায়দায় ওড়াউড়ি করতে শুরু করি এবং ঠিক তখনই আমি খেয়াল করি যে একটা ট্রাক ওদিক দিয়ে যাচ্ছে এবং আমি সম্ভবত তোমার কাছ থেকে হেল্প নেওয়ার জন্যই তোমার কাছে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমি এত পরিমাণ উতলা হয়েছিলাম যে আমি তোমার কাছে ওইখানে গিয়ে দাঁড়াতে গিয়ে তোমার ট্রাকের সঙ্গে এত জোরে বাড়ি খাই যে তখন আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই এবং তখন তুমি নামো। প্রথম সেই দেবদূতের মতো তোমার চেহারা দেখে আমি সত্যের একটা ভরসা পেয়েছিলাম এবং তুমি যখন ওই জিনিসটার মাথায় সজোরে আঘাত করলে, তারপর আমি বুঝতে পেরেছিলাম যে ওর সাঙ্গ একদম লীলা হয়ে গিয়েছে এবং ও আর উঠতে পারবে না, কারণ তুমি জিন্দের সর্বোচ্চ দুর্বল জায়গায় আঘাত করেছো এবং ও তখন আঘাতপ্রাপ্ত হয়ে ওইখানেই পড়ে যাবে সেটা আমি জানতাম। কিন্তু আমি তখন সেন্সলেস হয়ে যাচ্ছিলাম। তারপর আমি খেয়াল করলাম যে তুমি আমাকে না নিয়ে চলে যাচ্ছ এবং আমি তখন আমার বুক ফেটে কান্না আসছিল, আমি হাত বাড়িয়ে তোমাকে ডাকার চেষ্টা করছিলাম। তো পরে দেখলাম তুমি আবার নেমে এসেছো এবং আমাকে দেখে তোমার ট্রাকের ভিতরে উঠিয়ে তুমি নিয়ে গেলে আমাকে। তো এরপরে আমার আর কিছু মনে নেই, তুমি আমাকে ব্যান্ডেজ করে দিয়েছিলে, আমাকে ঘুম পাড়িয়ে দিলে, এতটুকুই আমার মনে আছে। তারপরে আমার মনে নেই। আমি ঘুম থেকে উঠে দেখি তুমি এখানে এবং তখন দিন। তো এই ছিল হচ্ছে ঘটনা এবং আমি এক প্রকার তোমার কাছে আশ্রয় চাইছি যে তুমি আমাকে নিজের কাছে একটু আশ্রয় দাও। আমি চলে যাব এবং তোমাকে আমি বেশি বিরক্ত করব না। আমি তোমাকে সত্যি কথাই বলে দিলাম। হয়তো তোমাকে চাইলে মিথ্যা কথা বলতে পারতাম। তো আমি তখন বললাম যে সত্যি কথা বলাতে আমি খুশি হয়েছি এবং আপনি যে আমি তোমাকে তুমি করেই বলি, যদিও তুমি আমার থেকে ছোট হওয়া দেখে মনে হচ্ছে। তখন পরিমেয়টা বলে আমার বয়স 122 বছর। এই কথা শুনে আমি তখন ঢোক গিলতে শুরু করি। আমি বললাম, কি বলছেন 122 বছর? তাহলে তো তুমি করে বলা একদমই যাবে না, আমার দাদির থেকেও বড়। তো তখন মেয়েটা হেসে দিল এবং বলল কি যে, আরে বোকা ছেলে, আমাদের ওইখানে জিনেদের বয়স অনেক বেশি হয় এবং আমরা অনেক বছর বাঁচি। আমি সম্ভবত হিসাব করতে গেলে তোমার বয়সই হব। তোমার বয়স কত হবে? 28-29 বছর তো হবে না? তখন ছেলেটা বলল, হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? তখন মেয়েটা বলল, আমার বয়সও একই রকম, কারণ তোমাদের অ্যাভারেজ বয়স হিসাব করতে গেলে হয়তো 60-70 হবে, আমাদের অ্যাভারেজ বয়স 600-700 বছর। তো সেই হিসাবে 122 বছর হিসাবে বয়স কিন্তু ঠিকই আছে, ঠিক আছে না বলো? তখন আমি বললাম কি যে, জি হ্যাঁ। তারপর মেয়েটি বলল, আমার নাম তো শুনলেন, কিন্তু আপনার নাম কি? তখন আমি বললাম কি যে, আবার আপনি? তারপর মেয়েটা বলল, আচ্ছা ঠিক আছে, আমার নাম তো মন্তা, সেটা তো তুমি শুনলে, তোমার নাম কি? তখন আমি বললাম, আমার নাম আজিজ। আমিও ওরকম একটা পরিস্থিতির শিকার। আমার বাবাও ওরকমভাবে তোমার বাবার মতো কাজকাম ঠিকঠাকটা করে না, ওই টাকা পয়সা রোজগার করে আমাকেই পাঠাতে হয়। এরকম করেই সংসার চলছে। বাড়িতে ছোট দুটো বোন আছে, একটা ভাই আছে, মা আছে, আর বাবা তো বেকার, ওই যে মদ গাঁজা খেয়ে বেড়ায়। তোমার বাবার মতো এরকম নেশাখোর আর কি। তোমার বাবা যদি নেশা করে কিনা জানি না। এবং মুনতা হেসে দিলাম এখানে বসে। মুনতার হাসিটা খুব সুন্দর ছিল। মুনতার গায়ের ক্ষতগুলো বেশ ভালো জখম ছিল। আমি তারপর মুনতাকে বললাম, মুনতা, আমাদের যাওয়া উচিত। যদি সন্ধ্যার আগে রংপুর না পৌঁছাতে পারি তাহলে হয়তো পরবর্তী ট্রিপ আমি পাবো না। আর যদি পরবর্তী ট্রিপ না পাই, আমাকে গাড়ি খালি টেনেই ঢাকার দিকে নিয়ে যেতে হবে, যেটা কিনা আমার জন্য লস হয়ে যাবে। তো মুনতা বলল, আচ্ছা ঠিক আছে চলো। তারপর আমি এবং মুনতা ট্রাকে উঠে বসলাম। মুনতা আমার পাশে গুটিসুটি মেরে বসেছিল। মুনতাকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। মুনতার গায়ের যে পোশাকটা ছিল সেটা খুবই জীর্ণশীর্ণ ছিল। আমি রংপুর পৌঁছে এই ট্রাক আমার সেই পোর্টের ঘাটে ল্যান্ড করলাম, মানে হচ্ছে যেখানে রাখি। তো আমি মালিককে বলে রাখলাম, যদি কোনো ট্রিপ হয় ঢাকার দিকে আমাকে অবশ্যই জানান, আর না হলে আর কি করেন বলুন, আজকে রাতে এখানেই থাকতে হবে এই ট্রাক টার্মিনালে থেকে। তারপর পরের দিন যদি অন্য কোথাও ট্রিপ হয় আমাকে জানাবেন, ঠিক আছে? তো যাই হোক, ওনারা কোনো কিছু জানালেন না। আমি মুনতাকে বললাম, মুনতা চলো, আজকে ট্রিপ মনে হবে না, আর ঢাকার দিকে ট্রিপ মনে হয়নি, আর যদি অন্যান্য দিকেরও হয় তাহলেও রাত 10টার পরে, এখন আর হবে না। তো আমি মুনতাকে নিয়ে বেরিয়ে পড়লাম। মুনতার গায়ে একটা জীর্ণশীর্ণ পোশাক, ওইখান থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাওয়া গিয়েছে। সেই অ্যামাউন্ট নিয়ে আমি গাড়িতে তেল ভরেছি কিছু, আর বেশ কিছু টাকা আমার কাছে অবশিষ্ট ছিল, যে টাকা কিনা আমার টাকায় আর কি, প্রায় 4000 টাকার মতো ছিল। তাই আমি মুনতাকে নিয়ে গেলাম হচ্ছে গিয়ে একটা মার্কেটে। মুনতার গায়ের যে পোশাক ছিল সেই পোশাকগুলোও এক প্রকার জীর্ণশীর্ণ হয়ে গিয়েছিল। তো আমি মুনতাকে বললাম কি যে, মুনতা, তুমি কি মানুষের এইসব জিনিসগুলো পরো? তোমার গায়ের ড্রেসটা দেখে তো মনে হচ্ছে অনেক দামি, এবং এটা উলের তৈরি। আমাদের এখানে তো ফেব্রিক্স দিয়ে তৈরি সমস্ত কিছু পরে মেয়েরা, তুমি কি পরতে পারবে এগুলা? মুনতা তখন বলল, আমি চাইলে পারবো সব কিছু, দেখি দাও তো। তখন মুনতার একটা ড্রেস পছন্দ হলো, সে সেই ড্রেসটা দিল এবং নিয়ে বললো কি যে, এটা আমি নেই।
দুইটা ড্রেস তাকে আমি কিনে দিলাম এবং মুন্তা বেশ খুশি হলো, কারণ তার ড্রেসগুলো অনেক পছন্দ হয়েছে। মুন্তা তখন একটা আন্ডার গার্মেন্টসে হাত দিল। আমি তখন বললাম, মুন্তা, আসলে বলতে লজ্জা লাগছে, তোমরা কি এগুলো পরো নাকি? মেয়েটা তখন বললো কি যে, কেন, আমরা কি মেয়ে না? আমরা মানুষ হই আর যাই হই, আমাদের মেয়েদের এগুলো লাগেই। যাই হোক, মুন্তা এগুলো নিল এবং আমি লজ্জা এবং ইতস্তত বোধ এখান থেকে সরে আসলাম। তারপর টাকাগুলো নিয়ে, কাপড়গুলো নিয়ে আমি এবং মুন্তা চলে আসলাম। তারপর মুন্তা ট্রাকের ভিতরে গেল, ট্রাকের ভিতরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিল। বাইরে এসে দেখি মুন্তাকে বেশ সুন্দর লাগছে। আমি ওইখানে বসে আছি, দুইজন লোক এদিকে এগিয়ে আসলো। মুন্তাকে বললাম, তুমি ভিতরে যাও, ওরা দেখে ফেললে সমস্যা হবে, কারণ একটা মেয়ে ট্রাকে নিয়ে ঘুরছি, সেটা দেখলে সমস্যা হবে। মুন্তা তখন বললো, সেসব বিষয় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি যে তোমার সঙ্গে আছি এটা কেউ দেখতে পাচ্ছে না, শুধুমাত্র তুমি ছাড়া আর কেউ দেখতে পারবে না। মুন্তা আমার পাশেই দাঁড়িয়েছিল। ঠিক তখনই ওইখানের ব্যাপারী দুজন আসলো এবং বললো কি যে, ট্রাক নিয়ে যেতে হবে হচ্ছে রাজশাহী, যেতে পারবা কিনা বলো। আমি তখন বললাম, যাওয়া যাবে না, কিসের জন্য, এখান থেকে তো রাজশাহী বেশি দূরে না। আচ্ছা ঠিক আছে, কি মাল লোড হবে? তখন ওরা বললো কি যে, ডাল লোড হবে, ডালের ট্রাক নিয়ে যেতে হবে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমি ট্রাক লাগিয়ে দিচ্ছি, আপনারা লোড করেন। তারপরে তারা ট্রাকগুলো লোড করলো এবং মোট দুটো ট্রাক, একটা হচ্ছে আমার, আরেকজনের আছে। তো ওটা আগে লোড হয়ে গেল, ও আগে চলে গেল। আমি তখন মুন্তার সঙ্গে বসে একটা শুনশান জায়গায় বসে গল্প করছিলাম। মুন্তা আমাকে নিজেই চোখের পলকে এখানে নিয়ে এসেছে, একটা বিরান জায়গা এবং নদীর পাড়। ওই শহরের রংপুরের পাশেই একটা নদী আছে, সেই নদীর পাশেই। তো আমি সেখানে বসেছিলাম ওই ঘাটের কাছে। তো মুন্তাকে কেউ যে দেখতে পাচ্ছে না সেটা আমি খুব ভালোভাবে জানি, কারণ মুন্তা শুধুমাত্র আমাকে দেখা দিচ্ছে। এবং মুন্তার যে একটা পরী, সেই পরীটাকে দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে এবং তার প্রতি কেমন যেন একটা অন্যরকম টান অনুভব করছিলাম। তো যাই হোক, খানিকক্ষণ বাদে আমি ট্রাক নিয়ে রওনা দিলাম। তো মুন্তা আমার পাশেই তখন বসেছিল, বসে বসে আমরা গল্প করছিলাম। গল্প করতে করতে একটা পর্যায়ে আমরা প্রায় রংপুরের কাছাকাছি, রংপুর পেরিয়ে রাজশাহীর কাছাকাছি চলে আসলাম, রাজশাহীর বর্ডারে ঢুকে পড়লাম। তো মুন্তা তখন ঘুমিয়ে পড়লো। আমি তার গায়ে এক প্রকার চাদর দিয়ে আমি ঢেকে দিয়ে গাড়ি চালাতে শুরু করলাম। তো যাই হোক, এরকম করে পথে আমাদের প্রায় 5 দিন কাটলো। তো 5 দিন পরে আমরা হচ্ছে গিয়ে বগুড়া থেকে, এর মাঝখানে এই উত্তরবঙ্গ দিয়ে ঘুরেছি নানান জায়গা দিয়ে, বগুড়া থেকে আমাদের ট্রিপ হলো ঢাকার। এবং ঢাকায় আমরা অলরেডি প্রায় 5 দিন পরে যাব এবং এই 5 দিন আমি এবং মুন্তা একসাথেই ছিলাম। আমি এবং মুন্তা ওই একই জায়গায় ঘুমাতাম। একই জায়গায় বলতে, মুন্তা যখন ঘুমাতো না তখন আমি ঘুমাতাম, আর মুন্তা হয়তো জেগে অন্য বসে থাকতো সিটে, বা ও সবসময় ঘুমাতো না। আর আমার একটা সমস্যা ছিল কি, মুন্তা হচ্ছে গিয়ে দিনের বেলায় ঘুমাতো, আর আমি হচ্ছে রাতের বেলায় ট্রাক চালাতাম, আবার ঘুমাতামও। ম্যাক্সিমাম টাইমই ও দিনের বেলা ঘুমিয়ে থাকতো, দিনের বেলা তো আমি ঘুমাতাম না কখনো, কারণ আমার তো ঘুম আসবে না। মোটামুটি 3টা থেকে 5টার মধ্যে আমি ঘুমাতাম, কারণ রাত্রে তো ট্রাক চালাতে হবে। তো ওই টাইমটা আবার অন্য জায়গায় থাকতো, বসে থাকতো হয়তো, বা কোথাও আশেপাশে ঘুরতে যেত। তো এরকম করেই প্রায় 6 দিন আমি ওই উত্তরবঙ্গেই সব জায়গায় কাটালাম। এবং মুন্তার সঙ্গে এই 6 দিন আমার এত পরিমাণ ভালো কাটলো, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমার জীবনে কোনো দিন ট্রাক লাইফে এত ভালো সময় কখনো কাটেনি। এবং আমার মালিক ফোন দিল, যে ট্রাকের যে মালিক, সে বললো কি যে, আজিজ তুই কোথায় আছিস? তা বললাম কি যে, মালিক আমি তো অমুক জায়গায় আছি, আমি টাকাগুলো আপনার ব্যাংকে জমা করে দিয়েছি, আপনি দেখুন। তো মালিক আমাকে একটা বিষয়ে সবসময় ভরসা করতো যে আমি 100% সৎ, এবং আমি যে কোনো প্রকার 2 নাম্বারই 3 নাম্বারই করবো না, সেটা মালিক খুব ভালোভাবে জানতো। যার কারণে মালিক আমাকে ফোন দিত না, এবং যেসব ট্রিপ হতো মালিক আমাকে একটা টার্গেট দিত, সেই টার্গেট অনুযায়ী আমি তাকে টাকা পয়সাগুলো বুঝিয়ে দিতাম এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি ডিপোজিট করে দিতাম। আর বাকি যে টাকাগুলো থাকতো আমাকে মালিক ফিক্স করে দিয়েছে যে ট্রিপ হবে তারপর এত% তুই নিয়ে নিবি। তো আমি মালিক আমার উপর ভরসা করতে এই কারণেই, এবং আমি তার ট্রাক চালাতাম। তো বললো কি যে, ঢাকায় একটা কাজ আছে তোকে দিয়ে, আমার মেয়ের বিয়ে, তুই যদি না আসিস তাহলে কিন্তু একদমই হবে না। বললাম না, মালিক আমাকে খুব বেশি আদর করতো। তো সে কদিন বগুড়া ছিলাম আমরা, এবং বগুড়া থেকে ঢাকার ট্রিপ হলো। তো মুন্তাহা ট্রাকের ভিতরে ঘুমিয়েছিল। আমি ট্রাক একপাশে থামিয়ে মুন্তাহার দিকে এক নজরে তাকিয়ে আছি। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি তার দিকে তাকিয়ে আছি। আমি যে মুন্তাহার মায়ায় পড়ে গিয়েছি সেটা আসলে বোঝা যাচ্ছিল, এবং বলে বোঝানো সম্ভব না যে মুন্তাহার এই চেহারার মধ্যে কী পরিমাণ মায়া আছে। তার এই চমৎকার ঠোঁট, সুন্দর চুলের গুচ্ছ, তারপর এই সুন্দর চেহারা, নিশ্চয়ই সৃষ্টিকর্তা একদম নিজের হাতে ধরে বানিয়েছে। এই কয়েকদিনে সেই জিনটা আমার কাছে যে আসলো না সেটা ভেবে আমি অবাক হচ্ছি। মুন্তাহার চোখ খুলল এবং সে আমার দিকে তাকিয়ে আছে। মুন্তাহা তখন বলল কি যে, কি ব্যাপার, তুমি এরকমভাবে আমার দিকে তাকিয়ে আছো কিসের জন্য? আমি বললাম, সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকতে হয়, বুঝলে মেয়ে,
তুমি এত সুন্দর যে তোমার দিকে তাকিয়ে থাকার ঘোর আমার একদমই কাটে না। এই কথা বলে আমি সঙ্গে সঙ্গে চোখ ছাড়িয়ে নিলাম এবং বললাম, কি ব্যাপার, ট্রাক এখানে দাঁড়িয়ে আছে কিসের জন্য? আমি তখন বললাম, ট্রাক, এই তো সামনে যানজট, যানজট পেরোলেই আমরা বেরিয়ে পড়ব। তুমি কিছু খাবে? সামনে একটা ঢাবা আছে, এইখানেই আমি খাওয়া দাওয়া করি। তুমি যদি খেতে চাও তাহলে চলো আমরা নেমে পড়ি। তখন মুনতাহা বলল, হ্যাঁ একটু ক্ষুধা ক্ষুধা লেগেছে, চলো যাই। তারপর খানিকক্ষণ ট্রাক চালানোর পরে সেই ঢাবার কাছাকাছি আমরা চলে আসলাম, মানে একটা হাইওয়ে রেস্তোরাঁ। তারপর সেখানে দাঁড়িয়ে আমরা খেতে শুরু করলাম। তো আমি যে ছেলেটা ছিল সেই ছেলেটাকে বললাম কি যে 2 প্লেট অমুক খাবার, 3 প্লেট অমুক খাবার এরকমভাবে দিয়ে যাবা। তো তখন বললো কি যে 2 প্লেট কেন, সব কিছু আপনি 2 প্লেট অর্ডার করছেন কিসের জন্য? আমি তখন বললাম, আমরা দুজন সেই জন্য। ছেলেটা অবাক হয়ে গেল। আমি মুনতাহার সঙ্গে বসে গল্প করছি কিন্তু মুনতাহাকে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে মুনতাহা তো সেখানে নেই এবং সে অদৃশ্য অবস্থায় আছে। সে তো কোনো মানুষ নয়, সে যাকে দেখা দিবে শুধুমাত্র সেই তাকে দেখতে পারবে। মুনতাহাকে দেখে সত্যি সবাই তখন অবাক হচ্ছে আমাকে দেখে যে আমি কার সঙ্গে কথা বলছি। তো ছেলেটা অবাক হচ্ছে। তো মুনতাহা খেতে লাগলো, মুনতাহার সামনে প্লেট দেওয়া, সে একটু একটু করে খেতে লাগলো। তো ছেলেটা সত্যি সত্যি অবাক হচ্ছিল যে আমি কার সঙ্গে কথা বলছি, আমাকে পাগলই ভাবলো। তো যাই হোক, মুনতাহা তখন এত পরিমাণ হাসছিল। আমি বললাম কি যে তুমি আমার সঙ্গে মজা নিচ্ছ মুনতাহা, তুমি তো একদম। তারপর ও বললো কি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, আমি আমি কিছু বলছি না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি এবং মুনতা গাড়িতে উঠে বসলাম। গাড়িতে উঠে গল্প করছিলাম আমরা। ভোর হওয়ার আগেই আমরা ঢাকার মধ্যে ঢুকে গেলাম এবং সাভার পার হয়ে আমি মালগুলো যেখানে নামানো দরকার সেটা হচ্ছে কারওয়ান বাজার। আমি তরকারি সবজি নিয়ে এসেছিলাম। তো সেই সবজিগুলো নিয়ে আমি আলু নিয়ে এসেছিলাম, এক ট্রাক আলু, এবং সেই আলু আমি মিরপুর 1 নম্বরে নামিয়ে দিলাম। এবং নামিয়ে দিয়ে আমি তখন থাকতাম হচ্ছে গিয়ে মিরপুর শিয়ালবাড়ির মোড়ের একটা জায়গায় থাকতাম, এবং সেই জায়গায় আমার মালিকের বাড়ি ছিল। এবং যেহেতু 1 সপ্তাহ আমি ঢাকার বাইরে ছিলাম এবং এরকমই থাকি, অনেক সময় 15 দিন আমি ঢাকার বাইরে থাকি। তো মালিকের মেয়ের বিয়ে ছিল, যেহেতু সে কয়েকদিন আগেই বলে রেখেছি যে শুক্রবারের আগে ঢাকায় ফিরতে। যদিও ট্রিপ নাও হতো তবুও কিন্তু ওই দিনকে আমার ঢাকায় ফিরতেই হতো, যে কোনো কায়দায় ঢাকায় ফিরতেই হতো। তো যাই হোক, এখন আমি তো মুনতাহাকে নিয়ে কোথাও যেতে পারছিলাম না। তো আমি মালিককে ট্র্যাক বুঝিয়ে দিয়ে বললাম কি যে, মালিক আমি একটু বাড়িতে যাই, বাসায় যাই, বাসায় গিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আজকে তো বিয়ে না, কালকে বিয়ে, আমি কালকে আসবো। তো মালিক তখন বললো কি যে, তুই কি বলছিস, আজকে বিয়ে না মানে? আজকে তো আমাদের এখানে গায়ে হলুদ, তাই না? রাত্রবেলা এখানে খেয়ে যাবি, আর না হলে কিন্তু তোর খবর আছে। মালিক আমাকে খুব ভালোবাসতো। তো আমি বাড়িতে চলে গেলাম এবং বাড়িতে গিয়ে তারপর আমি হচ্ছে গিয়ে মুনতাহা কিন্তু তখন আমার সাথে ছিল। এবং মুনতাহা যখন আমার নিজের রুমে গেল, বললো কি যে, ইসি কি বিশ্রী অবস্থা করে রেখেছেন আপনার রুমের, বলুন তো এরকম খারাপ অবস্থা করে রেখেছেন কিসের জন্য? আমি তখন বললাম, ব্যাচেলার মানুষের রুম আর কত ভালো হবে বলেন? তো মুনতাহা বলে, একটা বিয়ে করে নিলেই পারেন। আমি বললাম, আমার মতোই অধমকে কে বিয়ে করবে? আমার জন্য হয়তো মেয়ে এই পৃথিবীতে তৈরি হয়নি, আর এরকম একজন ট্রাক ড্রাইভারকে কেউ তো বিয়ে করতে চাইবে না, তাই না? মুনতাহা তখন বলল, খুব চাইবে, আপনি খুবই ভালো ছেলে, আপনাকেই তো আমার খুব ভালো লাগে। তো এই কথা বলে মুনতাহা বেশ খানিকটা লজ্জা পেল এবং লজ্জা পেয়ে ওইখান থেকে সরে গেল। বললো কি যে, না না কিছু না। তারপর সে কিচেনের দিকে চলে গেল, বললো কি যে, রান্নাবান্না কিছু আছে? আমি বললাম, তুমি দেখলে না যে আমার মালিক কিভাবে আমাকে সেখানে গিয়ে খেতে বললো? তখন মুনতাহা বলল, হ্যাঁ সেখানে গিয়ে তো আপনি খাবেন, আমি কি খাবো তখন বলুন তো? আমি বললাম কি যে, আরে বাবা তোমাকেও তো সাথে করে নিয়ে যাবো, তাই না? তুমিও সেখানে গিয়ে খেও। মুনতাহা তখন বলল, আমি তো তোমাদের মতো লবণ খেতে পারি না, সেটা জানো না? আমি বললাম, তাও ঠিক, আচ্ছা ঠিক আছে, আমি সেখানে গিয়ে দেখছি কি করা যায়। মালকিন যে আছে, মানে হচ্ছে আমার মায়ের মতোই আমি তাকে দেখি, তো তাকে বললে নিশ্চয়ই আলাদা কিছু রান্না করে দিবে, এবং আমি ভাবছি যে তাকে তোমার কথা আমি বলবো। তো মুনতাহা বলল, বললে কিছু বলবে না? আমি বললাম, না বলবে না। এরকম কথা বলতে বলতে মুনতাহা যে আমার রুমটা এত সুন্দর করে গুছিয়ে ফেলেছে সেটা আমি এসে দেখি একদম অবাক, একদম সম্পূর্ণরূপে গুছিয়ে ফেলেছে। আসলেই মেয়েরা ঘরে থাকলে ঘরের শোভা বাড়ে। তারপর আমি একটু সামনের দিকে দিয়ে বের হতে গিয়েই মুনতাহার পায়ের সঙ্গে বাড়ি খেয়ে আমি নিচে পড়ে গেলাম এবং মুনতাহা সঙ্গে সঙ্গে আমার শরীরের উপর পড়ে গেল এবং মুনতাহা এবং আমি খুব কাছাকাছি চলে আসলাম। মুনতাহা আমার বুকের উপর শুয়ে আছে এবং আমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর ঠোঁট আমার ঠোঁট একদমই কাছাকাছি। আমি একটা লজ্জা পেয়ে গেলাম। মুনতাহা সঙ্গে সঙ্গে উঠে পড়লো, ও নিজেও লজ্জা পেয়েছে। তারপর আমি বললাম, দ্রুত গোসল করে নিন, তাড়াতাড়ি ওইখানে যেতে হবে না? তখন মুনতাহা বলল কি যে যখনই তোমার নার্ভাসনেস লাগে তখনই তুমি আমাকে আপনি আপনি করে বলতে শুরু করো। তারপর মুনতাহা চলে গেল গোসল করার জন্য, আর আমি বাইরে এসে একটা সিগারেট ধরালাম। সিগারেটটা প্রায় শেষ করতে যাব, ঠিক তখনই মুনতাহা এসে বলল কি যে, এই জিনিসটা আর খাওয়া যাবে না। আপনি বলেছেন যে এই জিনিসটা নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জিনিস যদি দ্বিতীয় দিন আর ধরেছেন তাহলে কিন্তু আপনার খবর আছে।
আমি তখন বললাম, আপনিও আপনি আপনি করে বলছেন তাই না? তার মানে আমরা দুজনেই নার্ভাস। তখন মুনতাহা বলল কি যে, এত কিছু জানি না, যদি এই জিনিসটা ধরেছেন তাহলে কিন্তু আপনার খবর আছে। মুনতাহার এরকম শাসন বারণ আমার কাছে খুবই ভালো লাগছিল। কেন জানি না আমি কি সত্যি সত্যি তার প্রেমে পড়ে গিয়েছি। এই মাত্র একটা সপ্তাহ হয়েছে তার সঙ্গে আমার কথা হয়েছে। এই একটা সপ্তাহ তার সঙ্গে এক প্রকার সংসারের মধ্যে আমি করে ফেলেছি বলা চলে। তারপর রাত্রেবেলা দুজনে গোসল করে আমি চলে গেলাম আমার মালিকের বাসায় খাবার খেতে। এবং সেখানে যেহেতু অনুষ্ঠান ছিল, মুনতাহাকে আমি বললাম কি যে, মুনতাহা তুমি কি মাংস খেতে পারবে? মুনতাহা তখন বলল কি যে, আমি তো মাংস খেতে পারবো না, মাংসে লবণ দেওয়া আছে, তবে আপনি যে হাড়গুলো খাচ্ছেন এগুলো আমাকে দেন। আমি বেশ কিছু হাড়ওয়ালা মাংস দেখে নিয়ে আসলাম এবং মুনতাহা সেগুলো খেতে লাগলো। বলল কি যে, এগুলো আমার খুব প্রিয়। আমি বললাম কি যে, হাড় আবার কারো প্রিয় হয় নাকি? দেখলাম মুনতাহা হাড়গুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে খেয়ে ফেললো। বলল কি যে, জিনেদের হাড়ই প্রিয় হয় এবং জিনেদের সব থেকে প্রিয় খাবার হচ্ছে হাড়, এবং হাড়ই খেতে পছন্দ করি আমরা। আমি মাংসগুলো খেয়ে মুনতাহাকে হাড়গুলো দিচ্ছিলাম, কি যত্ন সহকারে খাচ্ছিল। তারপর খানিকক্ষণ বাদে মালকিন এসে বলল কি যে, কি ব্যাপার আজিজ, কার সঙ্গে কথা বলছিস? আমি বললাম কি যে, মালকিন কারোর সঙ্গেই না, আপনি এখানে? তখন আজিজ বলল কি যে, শোন, তোকে একটা কাজ করতে হবে, কালকে কিন্তু মুনতাহার সঙ্গে ওর বাড়িতে সমস্ত কিছু দিয়ে আসতে হবে, ঠিক আছে? আর মুনতাহাকে যা যা দেওয়া হবে সব কিন্তু ট্রাকে লোড করা হবে। আমি বললাম কি যে, মালকিন আপনি কোনো চিন্তা করবেন না, আমি সমস্ত কিছু করে দিব, ঠিক আছে? খানিকক্ষণ বাদে আমার যে মুনতাহা মানে পরি মেয়েটা, সে বলে উঠল, কি ব্যাপার, উনি আমার কথা বলছেন কিসের জন্য? আমি তখন বললাম যে, মুনতাহা আসলে কাকতালীয়ভাবে আমাদের বাড়িওয়ালার মানে হচ্ছে কি আমার মালিকের মেয়ের নামও মুনতাহা, ওর নাম মুনতাহা, সিদরাতুল মুনতাহা, তোমার নাম তো মুনতাহা তাই না? তখন মুনতাহা বলল কি যে, হ্যাঁ, তবে তুমি আমাকে মুনতাহাই বলে ডাকো এবং আমার নামটাও মুনতাহা করে ফেলেছ, সম্ভবত ওকে ডাকতে ডাকতে আমার নামও মুনতাহা করে ফেলেছো তাই না? আমি বললাম কি যে, হ্যাঁ সেটা বলতে পারো, তবে মুনতাহা মেয়েটা কি দেখতে অনেক সুন্দরী? আমি খানিকটা লজ্জা পেলাম, মনে মনে ভাবলাম যে নিশ্চয়ই আমি মুনতাহাকে পছন্দ করি এবং ও সেটাই ভাবছে। আমি বললাম, না 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 না, তুমি যেটা ভাবছো সেটা না, মালিকের মেয়ের দিকে কি কখনো চোখ থেকে তাকানো যায়? এটা কখনো সম্ভব না। আমি আসলে জীবনে কখনো প্রেম করিনি, প্রেম করার সুযোগ হয়েছে বলো, সারা জীবন তো সংসারে ঘানি টানতে টানতে এই পর্যন্ত, আর বিয়ে করেননি কেন? আমি বললাম, আচ্ছা বাদ দাও না সেসব। আমি লজ্জা পেয়ে গেলাম এবং লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসলাম। তারপর মুনতাহা আমার পেছন পেছন চলে আসলো। আমি মালিককে বললাম কিছু, মালিক কালকে সকাল সকাল চলে আসবো। তারপর আমি এবং মুনতাহা ওইখান থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে পকেট থেকে সিগারেট বের করতে যাব, দেখি পকেটে সিগারেটের প্যাকেটও নেই, লাইটারও নেই। তখন মুনতাহা বলল কি যে, এগুলো আমার কাছে। আমি বললাম, না এগুলো তুমি খেতে পারবা না, এগুলো যদি ধরেছো তাহলে তোমার হাত ভেঙে দেবে একদম। তারপর মুনতাহা দৌড় দিল হেসে। আমি বললাম কি যে, এরকম যদি যত্ন করার মানুষ থাকতো তাহলে কত আগেই ছেড়ে দিতাম। মুনতাহা বলল কি যে, এখন থেকে আমি আছি না, আমি এই যত্ন করে নিব এবং সমস্ত বদ অভ্যাসগুলো আমি ছাড়িয়ে দিব, বুঝেছেন? তারপর আমি বললাম কি যে, আচ্ছা একটা দাও না, এরকম ভালো মন্দ খাওয়ার পর একটা খেতে খুব ভালো লাগবে। মুনতাহা তখন জানালো, আচ্ছা ঠিক আছে, একটাই। সে একটা নিজেই জ্বালালো এবং নিজে জ্বালিয়ে কাশতে কাশতে শেষ। তারপর বলে কি যে, এগুলো তুমি খাও কিভাবে বলো তো? তারপর সে আমার দিকে ওই জিনিসটা এগিয়ে দিয়ে বাকি প্যাকেট ধরে এবং লাইটার সহকারে বাইরে ফেলে দিল। বললো কি যে, এটাই কিন্তু শেষ, তারপর কিন্তু আর খেতে পারবা না। তারপর আমি এবং মুনতাহা দুজনে মিলেই পাশাপাশি এক জায়গায় বসে সিগারেটটা খেতে লাগলাম। মুনতাহা বেশ খানিকটা কাশছে। আমি বললাম কি যে, মুনতাহা তোমার এটা খাওয়া উচিত হয়নি। তারপর অর্ধেকটাকে আমি ফেলে দিলাম। তারপর মুনতাহা বলল কি যে, ফেলে দিলে কিসের জন্য? আমি বললাম, ফেলে দিলাম এই কারণেই যাতে করে তুমি কষ্ট না পাও এবং আমারও স্বাদ মিটে যায়, দুইটাই রাখলাম, তোমারটাও আমারটাও। মুনতাহা আমার দিকে তাকিয়ে হেসে দিল। তারপর আমার হাতটা ধরে কেন যেন মুনতাহা আমার কাঁধে মাথা রেখে বসে পড়ল। আমরা দুজন রাস্তার পাশে বসে আছি, কেউ আমাদেরকে দেখতে পাচ্ছে না, আমাকে দেখতে পেলেও মুনতাহাকে দেখতে পাচ্ছে না। মুনতাহার চোখ বেয়ে পানি পড়ছে। তারপর মুনতাহা বলল কি যে, এত সুখ কি আমার কপালে সইবে? আমি বললাম কি যে, এত সুখ কপালে সইবে না মানে? মুনতাহা তুমি সবসময় আমার সাথে থেকো, ঠিক আছে? আর তুমি এখান থেকে যেও না, তোমার যেহেতু বাবা মার কাছে যেতে পারবে না আর তুমি আমার কাছে থাকতে পারবে তো? মুনতাহা তখন বলল কি যে, হ্যাঁ আপনি চাইলে আমি আপনার সাথে থাকতে পারবো, কিন্তু আপনার বউ এসে যদি আমাকে বের করে দেয়? আমি তখন বললাম, আমি তো বিয়েই করবো না, তাহলে আমার বউ এসে বের করবে কিভাবে? মুনতাহা তখন বলল, বলার সময় সবাই এগুলোই বলে। তারপর মুনতাহা এবং আমি বাড়িতে চলে গেলাম আমার নিজের বাসায়। বাসায় গিয়ে মুনতাহাকে আমি বিছানায় শুতে দিলাম এবং আমি আমার ঘরের যে সোফা আছে, একটা সোফা আমি কিনেছিলাম নিজের জন্যই, এবং সেই সোফার উপর আমি শুয়ে পড়লাম।
শুয়ে আমি ঘুমিয়ে পড়লাম। অর্ধেক রাত্রে দেখি মুনতা ঠিক আমার দিকে এক নজর করে তাকিয়ে আছে। ঘরের ডিম লাইট জ্বালানো ছিল। মুনতা আমার দিকে তাকিয়ে আছে। মুনতার গা থেকে অদ্ভুত রকমের সুঘ্রাণ বের হচ্ছে। মুনতার গায়ের ঘ্রাণ এত চমৎকার যে আমি সত্যি পাগল হয়ে যাচ্ছিলাম। এটা কি গায়ের ঘ্রাণ নাকি পারফিউম? আমি চোখ খুলে দেখি মুনতা আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আচমকা আমি তাকিয়ে বললাম কি যে কি ব্যাপার, এরকম ভাবে তাকিয়ে আছো কিসের জন্য? মুনতা তখন বলে উঠল, কিছু না, তোমাকে দেখছিলাম। তুমি আসলে লোকটা খুবই সুন্দর এবং খুবই মায়াবতী। তোমার মায়ায় পড়ে গিয়েছি আমি। এবং তুমি যে এত ভালো, সত্যি তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি আমাকে আশ্রয় না দিতে তাহলে হয়তো আমি কোনোদিনই এই বাইরের জগৎ থেকে বেরিয়ে আসতে পারতাম না, এরকম একটা ট্রমার জগৎ থেকে বেরিয়ে আসতে পারতাম না। তারপরে আমি বললাম, মুনতা ঘুমাও, কালকে সকালে কিন্তু কাজ আছে, বিয়েবাড়ির অনেক কাজ। তারপর সকাল সকাল উঠে আমি চলে গেলাম বিয়েবাড়িতে। মুনতা তখন শুয়ে আছে। আমি ওর ঘুম ভাঙালাম না। ও কি সুন্দর করে ঘুমাচ্ছে। আমি যে মুনতার প্রেমে পড়ে গিয়েছি এবং ওকে ভালোবেসে ফেলেছি সেটা ওকে আমি কি বলতে পারবো কিনা আমি জানি না, তবে ওকে আমি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি এবং আমি আমার জীবনের থেকে বেশি ভালোবেসে ফেলেছি হয়তো মুনতাকে। তারপর আমি সকালবেলা উঠে কাজ করতে চলে গেলাম। কাজ করতে গিয়ে সারাদিন ভরে বিয়েবাড়িতে এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান তোড়জোড় করে সম্পূর্ণ করে আমি গোসল করতে আসলাম। গোসল করে এসে মুনতাকে নিয়ে একদম সুন্দর করে মুনতাকে একটা শাড়ি পরিয়ে দিলাম। মানে ও নিজেই পরলো, আমি চাচি আমার কাছ থেকে ধার করে নিয়ে আসছি এবং বলেছি যে লাগবে, দাও, আমার এক কাজিন এসেছে, ও পরবে। ও তখন বললো কি যে মানে চাচি আম্মা দিল একটা শাড়ি, একদম পিঙ্ক কালার একটা শাড়ি, সেটা মুনতাহার শাড়ি। তারপর দেওয়ার পর ওকে আমি পরালাম এবং খুব সুন্দর করে সাজালাম। আমি যখন একটা শাড়ি কিনে দিব সেই টাকা আমার কাছে নেই, আমি মূলত ধার করে নিয়েছি, সেটা আমাকে বলিনি। তারপর মুনতা শাড়িটা পরলো, যদিও পরলেও তাকে কেউ দেখতে পাবে না, তবুও সে শাড়িটা পরলো শুধুমাত্র আমাকে দেখানোর জন্য, সেটা আমি বুঝতে পারছি। মুনতা খুব সুন্দর করে সেজেছে। মুনতার গালের সেই কাটা দাগটা অনেকটা সেরে গিয়েছে এবং হাতের সেই দাগগুলো অনেকটা সেরে গিয়েছে। ওকে দেখতে এত চমৎকার লাগছে যে আমার বুকের ভিতরে ধূপ ধূপ করতে লাগলো। তারপর মুনতাকে নিয়ে আমি বিয়েবাড়িতে গেলাম। আমরা একই পাশাপাশি বসে খেলাম এবং আমি মুনতাকে খাইয়ে দিলাম। সকলে দেখে আমাকে পাগল ভাবছিল, কারণ আমি হাওয়ার ভিতরে খাবার তুলছি। এটা দেখে তো পাগল হওয়ারই কথা। তারপর আমি এবং মুনতা সারা দিন ওইখানে কাটালাম এবং সন্ধ্যার দিকে ট্রাক নিয়ে কিন্তু ওই যে মালামাল নিয়ে যাওয়ার কথা ছিল, মুনতা আমার সাথে যাবেই যাবে এবং সে ট্রাকে চেপে উঠে বসে আছে। বললো কি যে আমি ওইখানে যাব। আমি বললাম কি যে ওইখানে গেলে হয়তো আজকে ফেরত নাও আসতে পারি। মুনতা বললো কি যে না আসলে না আসো, তাতে কি, চলো আমি তোমাকে নিয়ে আসবো। তারপর আমি সেই ট্রাকটা নিয়ে ঢাকার অমুক প্রান্তে, মূলত হচ্ছে ঢাকার ভিতরে বিয়ে ছিল যেহেতু, নামিয়ে দিয়ে রাত্রেবেলায় বাড়িতে চলে আসলাম। বাসায় এসে মুনতাকে এত চমৎকার লাগছিল, মুনতা আমার কাছাকাছি এগিয়ে আসলো। ও যে সিডিউস হয়েছে সেটা বোঝা যাচ্ছে। আমার কাছাকাছি এগিয়ে এসে ও যে অনেকটা কাজ করবে আমি ভাবতেই পারিনি। ও আমার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে লাগলো। আমি নিজেও যেন নিজেকে সামলাতে পারলাম না, ওকে জড়িয়ে ধরে একটা চুমু খেলাম এবং মুনতা প্রথমবারের মতো আমাকে জড়িয়ে ধরেছিল। তারপর আমি নিজে ওকে ছাড়িয়ে দিলাম। বললাম কিছু, মুনতা কি করছো? ও তখন নিজে লজ্জা পেয়ে চলে গেল ওই পাশে। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে সিগারেটের প্যাকেটটা খুঁজতে লাগলাম। ভাবলাম যে না, সিগারেট খাওয়া যাবে না, মুনতাই আমাকে নিষেধ করেছে। তারপর যাই হোক, আমি রাত্রেবেলা ঘুমিয়ে পড়লাম। একে অন্যের দিকে কেমন যেন তাকানোর মোটেই সাহস পাচ্ছিলাম না, কারণ দুজনে বেশ লজ্জা পেয়েছিলাম। আমি সোফার উপর ঘুমিয়ে পড়লাম, মুনতাও শুয়ে আছে। হঠাৎ করেই পরের দিন সকালবেলা উঠে দেখি মুনতা কোথাও নেই। আমি চারিদিকে খুঁজতে লাগলাম, মুনতা কোথাও নেই তো নেই, আমি কিছুই বুঝতে পারলাম না কি ব্যাপার, মুনতা কোথাও নেই কিসের জন্য। চারিদিকে আমি খুঁজতে লাগলাম, আমি সমস্ত জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও মুনতা নেই। আমার খানিকক্ষণের জন্য যেন দুনিয়া ওলটপালট হয়ে যেতে লাগলো। কি ব্যাপার, মুনতা কোথায় গেল? তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কিসের জন্য। আমি সেখানে একদম ধুম ধরে বসে রইলাম। মোবাইলের রিং হচ্ছে বেশ খানিকক্ষণ ধরে। আমি তখন ফোনটা তুলে ধরলাম। ফোনটা ধরে বললাম কি যে হ্যাঁ মালিক বলেন। তখন তিনি বললেন কি যে কি ব্যাপার আজিজ, তোর না আজকে ওই বাড়িতে যাওয়ার কথা বেশ কিছু মালামাল নিয়ে? আমি বললাম জি মালিক, আমি আসছি, একটু অপেক্ষা করুন। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে বেশ খানিকক্ষণ কান্না করলাম, কারণ হচ্ছে মুনতা নিশ্চয়ই চলে গিয়েছে এবং তাকে আমি সমস্ত জায়গায় খুঁজেছি। প্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত তাকে খুঁজেছি এবং দুপুর হয়ে গিয়েছে, আমি মুনতাকে কোথাও খুঁজে পাইনি। এই 8-10 দিনে মুনতা এমন হয়নি কখনো আমার কাছ থেকে আলাদা হয়েছে, সবসময় আমার আশেপাশে থাকতো। হঠাৎ করে তাকে না দেখতে পেয়ে আমার এত পরিমাণ খারাপ লাগতে শুরু করলো। মুনতা যে এখানে নেই সেটা আমি বুঝতে পারছিলাম না এবং এটা আমি মেনে নিতে পারছিলাম না। আমি ভেবেছি হয়তো মুনতাকে কেউ নিয়ে গিয়েছে, কেউ তুলে নিয়ে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গেই চলে গেলাম মালিকের কাছে। মালিক বলল কি যে জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি মুনতাহাদের বাড়িতে যা।
আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি সেই জিনিসগুলো নিয়ে মালিকের একটা গাড়ি নিয়ে চলে গেলাম মুনতাহাদের বাড়িতে সেই জিনিসগুলো দিতে। ওই দিনই সারাদিন ওইখানেই ছিলাম। আমি রাত্রে বাড়িতে চলে আসলাম। মুনতাহা তখনও বাসায় ফেরেনি। আমি চারিদিকে মুনতাহাকে চিৎকার করে করে খুঁজতে লাগলাম, কিন্তু মুনতাহা কোথাও নেই। এরকম করে প্রায় সপ্তাহখানিক মাঝখানে কেটে গেল। এই সপ্তাহখানিক আমার যে কি পরিমাণ কষ্টে কেটেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না, কারণ মুনতাহাকে আমি পাগলের মতো ভালোবেসে ফেলেছিলাম। এবং এই সপ্তাহখানিক আমি ট্রাক নিয়েও বের হইনি। আমি মালিককে বলেছি মালিক অসুস্থ, বের হতে পারবো না। আমার এত পরিমাণ খারাপ লাগছিল যে হঠাৎ করে মুনতাহা এরকমভাবে গায়েব হয়ে গেল কিসের জন্য, আমি আসলে কিছুই বুঝতে পারছিলাম না। আমার সত্যি সত্যি এত পরিমাণ কষ্ট হচ্ছিল যে বলে বোঝানো সম্ভব না। অষ্টমতম দিনে যখন আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করেই রাত্রেবেলা একটা আচমকা আলো দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি দেখতে পেলাম ঘরের জানালা দিয়ে একটা আলো আমার ঘরের ভিতরে প্রবেশ করলো। আমার তো রাতে ঘুম হতো না। আমি তাকিয়ে থাকতাম জানালার দিকে। মুনতাহা যেখানে শুয়ে থাকতো সেখানে তাকিয়ে থাকতাম, ওই সোফার উপর শুয়ে। তারপর একটা জিনিস আমার ঘরের ভিতরে প্রবেশ করলো। আমি ভাবলাম সেই বদ জিনটা নিশ্চয়ই আমার ঘরের ভিতরে এসেছে। আমি সঙ্গে সঙ্গে একটা লাঠি নিয়ে প্রস্তুত হয়ে গেলাম। তখন সেই আলোকিত মানে অদৃশ্য আলোটা আমাকে বলে উঠল যে আজিজ ভাই, আপনি আপনি দয়া করে এরকমটা করবেন না, আমি মুনতার ভাই। এই কথা বলার পর আমি একদম শান্ত হয়ে গেলাম। এবং শান্ত হয়ে যাওয়ার পর আমি বললাম কি যে আপনি এসেছেন, মুনতা কোথায়, মুনতা কোথায়, মুনতাকে এনে দিন আমার কাছে, আমি ওকে ছাড়া সত্যি। তখন সেই লোকটি বলে উঠল যে আমার নাম সাম, আমি মুনতার বড় ভাই, এবং মুনতা আপনার কথা সমস্ত কিছু বলেছে। তবে মুনতাকে আমি এখান থেকে নিয়ে গিয়েছিলাম। আপনি এখানে একা একা থাকেন তাই না? আমি বললাম কি যে জি একা একা থাকি, কিন্তু বিষয়টা কি বলো তো সাম। তখন সে বলল কি যে আমি মুনতাহাকে এখান থেকে নিয়ে গিয়েছি, এবং নিয়ে যাওয়ার পরে মুনতাহা তো একদম এই কয়েকদিনে কেঁদে কেটে একদম চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। সে কোনোভাবেই আপনাকে ছাড়া কারোর সঙ্গে থাকতে রাজি না। এমনকি সেই বদজিনটা ও তো এখন আমাদের পিছু আর নিচ্ছে না। আমি মূলত হচ্ছে গিয়ে এখান থেকে ওকে জোর করে নিয়ে গিয়েছিলাম যে মানুষের এখানে থাকা লাগবে না তোর, এখন ওখানে সমস্ত সমস্যা সমাধান হয়ে গিয়েছে। কিন্তু পাগল বোন আমার, ও আপনাকে ছাড়া কিছুই বুঝতে চাচ্ছে না। ও আমাকে একদম বলেছে যে হয় আমাকে মেরে ফেল, না হলে আমাকে আজিজের কাছে দিয়ে আয়, না হলে আমি আর কোনোদিন কিন্তু আমাকে দেখতে পাবি না, আমি সত্যি সত্যি মারা যাব। তখন আমি বললাম কি যে আজিজ লোকটাকে আমি একটু দেখে আসি তাকে। তখন ও আমাকে সমস্ত ঘটনা বলল যে কিভাবে আপনি তাকে সেভ করেছিলেন এবং কিভাবে আপনি আপনার কাছে রেখেছেন। সব মিলিয়ে ও নিশ্চয়ই আপনাকে ভালোবেসে ফেলেছে। এই কথা জানানোর জন্যই আমি এখানে এসেছি এবং আপনাকে নিয়ে যেতে এসেছি। আপনি কি যাবেন আমার সঙ্গে? তবে একটা শর্ত আছে, আপনি কিন্তু আমার সঙ্গে গেলে আর কোনোদিন মানুষের দুনিয়ায় ফিরে আসতে পারবেন না এবং এখানে আসতে পারবেন না। তখন আমি বললাম কি যে সেটা আমি পরে দেখে নিব, তবে এখন আমাকে আমার মুনতার কাছে নিয়ে চলুন। আমি ওকে না দেখতে পেয়ে বিগত এক সপ্তাহ আমার জীবনে যে কি ঘটেছে আপনি বলতে পারবেন না। তারপর ও আমাকে বলল কি যে আচ্ছা ঠিক আছে চলুন। তারপর উনি আমাকে ধরে এক প্রকার বলল কি চোখ বন্ধ করুন। তারপর চোখ বন্ধ করার পরে এক প্রকার আগুনের গোল্লা হয়ে উনি আমাকে নিয়ে গেলেন, এবং আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে আমার পাশ দিয়ে একটা আগুনের গোল্লা যাচ্ছে এবং আমি নিজেও আলোর গতিতে ছুটে চলেছি। তারপর উনি আমাকে একটা জায়গায় নিয়ে গেলেন। সেই জায়গাটা ছিল একদম কুড়ে ঘরের মতো জায়গা, এবং ঘরের চালগুলো ছিল একদম ঢেউয়ের মতো, এবং ঘরের জানালাগুলো ছিল খুব অদ্ভুত, ছোট ছোট কুঠিরের মতো ঘর। এবং সেই ঘরের একটা জায়গায় মুনতাহা ঘরের ভিতরে শুয়ে আছে, এবং আমি বললাম কিছু মুনতা কোথায়। তখন তিনি দেখিয়ে দিলেন যে মুনতা ওই ঘরের ভিতরে আছে। তো তারপর আমি যখন ঘরের দরজা খুলে মুনতার কাছে গেলাম, মুনতা দৌড়ে এসে আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরলো এবং এত জোরে জোরে কান্না করতে লাগলো। বললো কি যে আমি সত্যি তোমাকে ছেড়ে আসতে চাইনি, ওরা আমাকে নিয়ে এসেছে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আজিজ, আমি তোমাকে সত্যি আমার জীবনের থেকে বেশি ভালোবেসে ফেলেছি, হয়তো আমার মৃত্যু আর না হয়তো তুমি। আমি ওকে বললাম কি যে মুনতা সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, হয়তো তুমি না হয়তো আমার জীবন, যে কোনো একটা। তো আমি ওকে জড়িয়ে ধরলাম এবং সেদিন চুমু খাওয়ার পরে আবার আমি নিজে থেকেই মুনতাহাকে চুমু খেতে লাগলাম এবং আদর করতে লাগলাম সব জায়গায়। মুনতা তখন বলল কি যে শোনো, তুমি এখন থেকে আমার সঙ্গেই থাকবে এবং আমাকে ছেড়ে কখনো যাবে না বলো। আমি তখন বললাম কি যে তুমি তো আমাকে ছেড়ে চলে এসেছিলে, তাহলে? আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে মুনতা, আমি তোমাকে ছেড়ে কখনোই যাবো না কোথাও, এবং তুমিও কোনোদিন আমাকে ছেড়ে কোথাও যাবে না। তারপর ওই জিনেদের উপস্থিতিতেই, মানে ওর ভাইদের উপস্থিতিতেই ওইখানে আমাদের বিয়ে হলো। এবং যে জায়গাটায় আমি থাকতাম সে জায়গাটা একদম একদম ফেরিটেল গল্পের মতো, চারিদিকে ছোট ছোট গাছ আছে এবং খুব সুন্দর জায়গা, এত চমৎকার জায়গা, পাখি, সবুজ এবং এরকম ছোট ছোট কোঠির মতো ঘর। আমার এত ভালো লাগতে শুরু করলো।
আমি এবং মুনতা সেখানে থাকতে শুরু করলাম। আমাদের বিয়ে হয় হচ্ছে গিয়ে 2009 সালের আগস্ট সেপ্টেম্বর মাস একদম শেষের দিকে, এবং এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে বিয়ে করার পরে আমি সেখানেই থেকে যাই। এবং ওই দিনের পর থেকে আমার মালিক আমাকে আর খুঁজে পায়নি, কারণ হচ্ছে গিয়ে আমি ট্র্যাক রেখে সমস্ত কিছু রেখে কিন্তু চলে এসেছিলাম। আমার মালিক আমাকে আর খুঁজে পায়নি। কিন্তু আমি মুনতাকে বলেছিলাম, দেখো মুনতা, আমি যে তোমার সাথে চলে এসেছি, তোমার ভাইরা বলেছে তোমার সঙ্গে থাকতে আর কি, কিন্তু এখানে থাকলে তো আমার চলবে না, আমার তো পরিবার চালাতে হবে, ফ্যামিলিকে টাকা পয়সা দিতে হবে, এমনকি পরিবারের কাছে আমাকে যেতে হবে। তোমার ভাইরা বলেছে যে না, আমি নাকি আর পৃথিবীতে যেতে পারবো না। এটা কিন্তু আমি পারবো না, কারণ আমার সংসার আছে, তুমি কিন্তু জানো খুব ভালো মতোই। তো তখন মুনতা বললো কি যে, আরে ভাইদের কথা বাদ দাও, তোমার পরিবার আমি দেখবো, এবং পরিবারকে কীভাবে পালতে হয় সেটাও আমি দেখবো। টাকা পয়সার কোনো কমতি হবে না, তোমার পরিবারের কাছে প্রতি মাসে সময় মতো টাকা পৌঁছে যাবে। আর তুমি তো এমনিতে বাইরে থাকো, দেখি তুমি যখন বলো তখন আমি তোমার বাড়িতে গিয়ে ঘুরে আসবো। এর পরবর্তীতে অনেকবার আমি আমার বাড়িতে গিয়েছি, ইভেন আমার মাকে মুনতার কথা বলেছি। মা সমস্ত বিষয় জানে, কিন্তু বাবা জানে না এবং অন্যান্য কেউ জানে না, কারণ সবাই জানে যে আমি বিয়ে করেছি এবং বউ নিয়ে অন্য জায়গায় থাকি। এবং এরকমভাবেই আমার দিন চলছে। সেই 2009 সাল থেকে এখন 2024 সাল চলে। আমার যখন ইচ্ছে হয় মুনতার সঙ্গে আমি যাই, যখন ইচ্ছে হয় মুনতার সঙ্গে আমি এখানেই থাকি, বেশিরভাগ সময় আমি ওইখানেই থাকি। এবং এই পরবর্তীতে আমাদের দুটো সন্তান হয়েছে, দুটোই মেয়ে সন্তান, এবং দুটোই এত পরিমাণ ফুটফুটে হয়েছে যে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না যে এত সুন্দর এবং চমৎকার। সব মিলে আমি ভালো আছি। আপনাদের সঙ্গে আমার জীবনের ঘটনা শেয়ার করার কারণ একটাই, যে আমি আসলে আমার জীবনের ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, এবং মুনতা নিজেও রাজি হয়েছে। এবং সব মিলিয়ে আমি যখন পৃথিবীতে এসেছি, আমি মাঝে মধ্যেই আসি, মানুষের এখানে আসি, গল্প করি, থাকি, আমার বাড়িতে থাকি। তো ওইখানে কিন্তু এক প্রকার স্মার্টফোন চালানোর প্রচলন শুরু হয়ে গেছে আমি যেখানে থাকি আর কি। যেহেতু আমরা মানুষের দুনিয়া থেকে বিলং করি, তো স্মার্টফোন, আমার মেয়েগুলো স্মার্টফোন ছাড়া চলতে পারে না। যদিও ইন্টারনেট নেই এখানে, তবে স্মার্টফোন চলে, এবং বিদ্যুৎ এর প্রয়োজন হলে, চার্জার প্রয়োজন হলে আমরা এখান থেকে চার্জ দিয়ে নিয়ে যাই। তো যাই হোক, আমি ইমরান ভাইয়ের ঘটনাগুলো শুনলাম ইউটিউবে। তো শোনার পরে আমি ভাবলাম যে আমার ঘটনাগুলো পাঠানো উচিত এবং মানুষকে জানানো উচিত। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা, এবং সব মিলিয়ে আমি এখন সুখী আছি। তো ওই একটা সপ্তাহ আমার এত পরিমাণ খারাপ কেটেছিল, শুধুমাত্র ওই একটু দুঃখই আমার জীবনে আছে। তাছাড়া আমি খুব আনন্দে আছি মুনতার সঙ্গে, এবং খুব সুন্দরভাবে বেঁচে আছি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো? বিশেষ করে আজিজ ভাইয়ের ঘটনাটা আমার কাছে এত ভালো লেগেছে। আজ পর্যন্ত আমি যত ঘটনা শেয়ার করেছি আপনাদের সঙ্গে, তার থেকে সব থেকে ভালো এবং রোমান্টিক ঘটনা নিশ্চয়ই এটাই ছিল আমার কাছে, এবং এটা এত বেশি ভালো লেগেছে যে আমি বলে বোঝাতে পারবো না। আমার নিজের কাছে পার্সোনালি ভালো লেগেছে, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে। আপনারা ঘটনাটি এতক্ষণ মনোযোগ দিয়ে শুনলেন। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের প্রিয় হোস্ট, এবং আপনারা দেখছেন মেগাবক্স, দ্য মেগাবক্স, আপনাদের প্রিয় চ্যানেল। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জীবনের গল্প নিয়ে। আপনারা যদি আপনার জীবনের গল্প অথবা ঘটনা পাঠাতে চান, আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা কিন্তু পেয়ে যাবেন। সেখান থেকে চাইলে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন করে জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।